আসসালামু আলাইকুম এইচএসসি 27 রান্ডা বাচ্চারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 10-এ। আজকের পর্বে আমরা ভেক্টর অধ্যায়ের বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নদী নৌকা টপিকটা পড়ব। তুমি যদি টেস্ট পেপার খোলো, বোর্ডের কোয়েশ্চেন দেখো, দেখবা বোর্ডে ম্যাক্সিমাম প্রশ্ন ভেক্টরের নদী নৌকা থেকে আসে। সো নদী নৌকা টপিকটা আমাদের ভালো মতো পড়তে হবে যদি আমরা বোর্ডে ভালো নাম্বার পেতে চাই, কারণ ম্যাক্সিমাম বোর্ডে তোমাদের বেলাও নদী নৌকা থেকেই আসবে। সো এই টপিকটা ভালো মতো জেনে নাও। শুধুমাত্র 27 না, যে কোনো ব্যাচে এই ক্লাসটা করতে পারবা। ক্লাসগুলো ফিজিক্স ভাইয়া চ্যানেলে সাজানো আকারে আছে, সাজানো গোছানো আছে। আর 27 ব্যাচের জন্য আমার চলমান কোর্স হচ্ছে সাইকেল 1। তো যারা সাইকেল 1-এ এনরোল করনি দ্রুত করে ফেলবা। ইনশাআল্লাহ তোমাদেরকে আমি একা বেস্ট একটা সার্ভিস দিব এখানে। ওকে, কথা না বাড়াই। তো নদী নৌকা পড়ার আগে আমরা কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো হলো লম্বাংশ উপপাদ্যের প্রবলেম। কোন জায়গার প্রবলেম? লম্বাংশ উপপাদ্য। হ্যাঁ, দেখো, লম্বাংশ উপপাদ্য রিলেটেড এই যে গত ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্য পড়েছিলাম, যেখানে আমরা একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় শিখেছি, সেই রিলেটেড কিছু প্রবলেম সলভ করে আমরা নদী নৌকায় চলে যাব। তো প্রথমেই দেখো লেখা আছে পি ও কিউ মানে দুটি ভেক্টরের লব্ধির মান √3 কিউ। পি ভেক্টরের সাথে লব্ধি 30 ডিগ্রি কোণে আনত। পি কে কিউ এর মাধ্যমে প্রকাশ করো। সো এখানে কয়টা ভেক্টরের লব্ধি? দুটি ভেক্টরের লব্ধি। দুইটা ভেক্টরের লব্ধি কোন বরাবর ক্রিয়া করে? সামান্তরিকের কর্ণ বরাবর। এই হচ্ছে দুইটা ভেক্টর পি আর কিউ। দেখো, এটা হচ্ছে দুইটা ভেক্টর পি এবং কিউ। এই যে এটা পি, এটা কিউ। দুইটা ভেক্টরের লব্ধি কোন বরাবর ক্রিয়া করে? তাদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, আর এটা মনে করো কিউ। দুইটা ভেক্টর, এদের লব্ধি হচ্ছে √3 কিউ। আবার বলে দিছে এই লব্ধিটা পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই হচ্ছে লব্ধি। গোলাপিটা হচ্ছে লব্ধি, পিঙ্ক, এবং এই পিঙ্ক লব্ধিটা পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই লব্ধির ভ্যালু বলে দিছে √3 কিউ। তো আমাদের কোয়েশ্চেনে বলেছে পি কে, এই পি কে কিউ এর মাধ্যমে প্রকাশ করো, মানে পি এর অ্যান্সারটা কিউ এর মাধ্যমে আসবে। ওকে, কিভাবে করতে পারি? লম্বাংশ দিয়ে খুব সহজে এটা করে ফেলা যাবে। লম্বাংশ দিয়ে করার আগে আমাদের জানতে হবে, আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমত এক্স অক্ষ নেই। এটা মনে করো এক্স অক্ষ, সেই আমরা ওয়াই অক্ষ নেই, তাই না? এটা মনে করো ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে দিলাম, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষে আমরা লম্ব উপাংশে বিভাজিত করব। কাকে? লব্ধিকে। দেখো তো ভাইয়া, লব্ধিটা খেয়াল করে দেখো, লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? লব্ধিটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে লব্ধির লম্ব উপাংশ কত হবে? আমরা জানি যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলের কস। কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো ভেক্টরের লম্ব উপাংশ হবে যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলের কস। এই যে লব্ধিটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে লব্ধির লম্ব উপাংশ হবে √3 কিউ কস 30 ডিগ্রি। এটা এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে হবে সাইন। ওয়াই অক্ষে হবে √3 কিউ সাইন 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, এবার লম্বাংশ উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনো নির্দিষ্ট দিকে, কথাটা ভালো মতো শুনবা, এই কানার ভাই অন্ধরা ভালো মতো শুনবা, কোনো নির্দিষ্ট দিকে লব্ধির লম্ব উপাংশের মান হবে ওই দিকে ভেক্টরগুলোর লম্ব উপাংশের সমষ্টির সমান। কথাটা কি বলছি? একটু কঠিন মনে হইতে পারে, বাট ভালো মতো শুনলে ইজি। যে কোনো নির্দিষ্ট দিকে লব্ধির লম্ব উপাংশের মানটা হবে, এই যে আলাদা আলাদা ভেক্টরগুলো আছে না, এই ভেক্টরগুলোর ওই দিকে লম্ব উপাংশের সমষ্টির সমান। আচ্ছা বলো তো, এই যে পি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি। তাহলে এক্স বরাবর পি এর উপাংশ কত? যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলের কস, পি কস 0 ডিগ্রি, তাই না? এরপর বলো তো কিউ, এই যে কিউ, কিউ এক্স অক্ষের সাথে কত কোণে আছে আমি জানি না। আমি ধরে নিচ্ছি কিউটা আছে আলফা কোণে। কত কোণে? আলফা কোণে ধরে নিচ্ছি। তাহলে এক্স অক্ষে কিউ এর লম্ব উপাংশ কত হবে? কিউ যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলের কস। তো লম্বাংশ উপপাদ্য অনুযায়ী এই যে লব্ধির লম্ব উপাংশটা হলো এদের দুজনের সমষ্টির সমান, তাই না? কোনো নির্দিষ্ট দিকে লব্ধির লম্ব উপাংশটা হলো আলাদা আলাদা ভেক্টরের লম্ব উপাংশের সমষ্টির সমান। ঠিক একই কথা ওয়াই অক্ষের জন্য।
ওয়াই অক্ষের জন্য জাস্ট কজের জায়গায় সাইন লিখে দিবা, আর কিচ্ছু না, কোনো কষ্ট করতে হবে না, কোনো মাথা ঘামাইতে হবে না। এই যে পি কস 0, তো এখানে লিখবা পি সাইন 0 প্লাস এটা কি আছে কিউ কজ আলফা না, তাহলে এখানে লিখবো কিউ সাইন আলফা, শেষ, এটুকুই। তাহলে কোনো নির্দিষ্ট দিকে লব্ধির লম্ব উপাংশটা হলো এই যে ভেক্টরগুলোর আলাদা আলাদা লম্ব উপাংশের সমষ্টির সমান। এইটা আমরা পড়াইছি, এটারই বলে লম্বাংশ উপপাদ্য। সেইখান থেকে আমরা কয়টা সমীকরণ পেলাম বাবারা? বাপ ধনেরা আমরা কিন্তু দুইটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা পি কে কিউ এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। এই বক্সের নাম দিলাম 1 নাম্বার বক্স, মানে 1 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এই যে এটার ভিতরে 1 লিখে দিলাম 1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো 1 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি বলো তো বাবারা? 1 নং থেকে 1 নং থেকে 1 নং থেকে আমরা কি লিখতে পারবো বলো? 1 নং থেকে আমরা লিখতে পারবো √3q cos 30, √3q cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু p cos 0 মানে p প্লাস q cos আলফা। এখানে কিন্তু আলফাটা অজানা, তাই না? √3 গুণ দিলে 3, তাহলে আমরা পাচ্ছি p সমান, সুতরাং p ইজ ইকুয়াল টু, যেহেতু p কে q এর মাধ্যমে প্রকাশ করতে হবে, দেখো √3 গুণ দিলে 3/2, তাহলে এখানে থাকতেছে 3/2 q, আর q cos আলফাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাসের q cos আলফা। সমীকরণ আমি দিলাম 3 নম্বর সমীকরণ। দেখো ভাইয়া, এখানে আমার অ্যান্সারটা হয়ে যেত যদি আমি আলফার মানটা জানতাম। আলফার মান জানলে ফকাত করে আলফার মানটা এখানে বসাইতাম, ফকাত করে পি এর ভ্যালুটা চলে আসতো কিউ এর মাধ্যমে। বাট আলফা তো আমার জানা নাই, আলফাও তো আমার ধরা জিনিস। এখন আমি আলফা কোত্থেকে পাবো? নো টেনশন, অনলি চিল। এই যে আলফাটা পাবো এই ইকুয়েশন থেকে, এই যে এই ইকুয়েশনটা থেকে। দেখো তো, এই যে 2 নং ইকুয়েশন থেকে, 2 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? √3q সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? হাফ, এই যে ইন্টু হাফ ইজ ইকুয়াল টু পি সাইন 0 মানে কত? সাইন 0 মান 0, আর কিউ সাইন আলফা, তাই না? এবার দেখো এই কিউ কাটা দিয়ে দাও, সুতরাং আমাদের সাইন আলফা সমান আসতেছে √3/2। তো সাইন আলফা সমান √3/2 হলে আলফা সমান কত ডিগ্রি বলো দেখি? সাইন আলফা সমান √3/2 হলে আলফার দুইটা মান পসিবল। দেখো সাইন 60 ডিগ্রি, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে সাইন 60 ডিগ্রির মান দেখো √3/2, তাহলে আলফার মান 60 ডিগ্রি হলেও √3/2 পাওয়া যায়। আবার দেখো সাইন 120 ডিগ্রি দাও, এটার মানও √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মানও √3/2, সাইন 120 ডিগ্রির মানও √3/2। সো আলফার কয়টা মান পাবো? এখানে দুইটা সম্ভাব্য মান আমাদের আসছে। ওকে, এখন অনেকে ভাবতে পারো ভাই খালি 60 ডিগ্রি দিয়ে করলে হবে না ভাইয়া, কারণ সাইন আলফা সমান √3/2, এটা কয়টা ভ্যালু পসিবল? আলফার দুইটা ভ্যালু, সাইন 60 এর মানও √3/2, সাইন 120 এর মানও √3/2। কজের ক্ষেত্রে কিন্তু এটা আবার হইতো না। কজ যদি হইতো, কজের ক্ষেত্রে কিন্তু আবার আলফার দুইটা ভ্যালু থাকতো না, সাইনের জন্য তুমি দুইটা ভ্যালু পাইছো। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এই আলফার মান 3 নং এ বসাই দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে রেডি, আমরা আলফার মান, এই যে আলফা এর মান 3 এ বসাই। কোথায় বসাবো? 3 নং এ বসাই। আলফার কয়টা মান ভাইয়া? আলফার দুইটা মান। তো আলফা সমান 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে আমাদের পি সমান কি হবে দেখি তো বাছাধনেরা, বলো তো পি সমান কি হবে? পি সমান হবে 3/2 কিউ মাইনাস কিউ কস 60। কস 60 এর মান হাফ, 3/2 কিউ থেকে হাফ কিউ, 3/2 কিউ থেকে হাফ কিউ বিয়োগ দিলে যে cos 60 মান হাফ, ক্যালকুলেট করে দেখবা পি এর মান আসতেছে কিউ। সো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আবার আলফা সমান কত বসাবো এখন? আলফা সমান বসাবো 120 ডিগ্রি হলে, 120 ডিগ্রি হলে আমাদের অ্যান্সারটা আরেকটা আসবে, সেটা হবে পি সমান 3/2 কিউ মাইনাস কিউ cos 120 ডিগ্রি। ভাইয়া cos 120 ডিগ্রির মান কিন্তু মাইনাসের হাফ,
তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের হাফ, তাহলে প্লাস হাফ কিউ প্লাস 3/2 কিউ, তাহলে এটা হবে 2 কিউ। ক্যালকুলেট করে দেখো 2 কিউ। ভাই 3/2 মানে কি 1.5, 1.5, 1.5 এর সাথে আবারও 0.5 যোগ করলে 2 হবে। তাহলে এই হচ্ছে দুইটা অ্যান্সার। তাহলে পি এর মান কিউ হতে পারে, পি এর মান 2 কিউ হইতে পারে। দ্যাটস ইট। এই হচ্ছে পি কে কিউ এর মাধ্যমে আমরা প্রকাশ করে ফেললাম। জেসমিন জাহাঙ্গীর অলরেডি উত্তর দিয়ে ফেলছে। এই অঙ্কটা কি বুঝতে পেরেছো? এই অঙ্কটার মেইন হচ্ছে এই দুইটা ইকুয়েশন, যে কোনো দিকে লব্ধির উপাংশ হলো ওই দিকে অন্যান্য ভেক্টরগুলোর উপাংশের সমষ্টির সমান, এবং এটাকেই বলে লম্বাংশ উপপাদ্য। দুইটা ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন পেলাম, আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেলাম আলফার মান। আলফার মান বসায় দিলেই পি এবং কিউ এর মানটা চট করে বের হয়ে আসলো। শেষ। খুব সুন্দর একটা প্রবলেম। ওকে, সো আশা করি তোমরা এটা পারবা। নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। দেখো এখানে কি বলছে, 4 নিউটন, 6 নিউটন এবং 8 নিউটন। 4, 6, 8। একটা মজা দেখো, প্রত্যেকের সাথে প্রত্যেকের গ্যাপ কিন্তু 2, গ্যাপ হচ্ছে 2, এটার সাথে এটার গ্যাপ কত 2, তাই না? তিনটি বল। আচ্ছা গত ক্লাসে কিন্তু আমি এইচডব্লিউ দিয়েছিলাম, সেই এইচডব্লিউ গুলো করেছো? এইচডব্লিউ না করলে তো বুঝবা না, হ্যাঁ এইচডব্লিউ গুলো করতে হবে। ওকে দেখো, প্রত্যেকটা বলের সাথে প্রত্যেকটা বলের ডিফারেন্স হচ্ছে 2। এরকম 3টা বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। এই কথাটা গুরুত্বপূর্ণ, সমান সমান কোণে ক্রিয়াশীল। এদের লব্ধি কত? ভাইয়া আমি তোমাদেরকে বলি, যদি প্রশ্নে এরকম সমান সমান কোণ থাকে, কেমন কোণ? সমান সমানের 3টা বল থাকে এবং তাদের সাধারণ অন্তর সেম থাকে। এই যে 4 থেকে 6 এর ব্যবধান কত 2, 6 থেকে 8 এর ব্যবধান কত 2, তাহলে এটা লব্ধির মান হবে, এই যে এমসিকিউতে আসলে লব্ধির মান হবে √3 ইন্টু সাধারণ অন্তর। এটা হচ্ছে অ্যান্সার। এটা এমসিকিউ এর জন্য √3 ইন্টু সাধারণ অন্তর। তাহলে √3 ইন্টু সাধারণ অন্তর কত? এখানে সাধারণ অন্তর কত ভাইয়া? সাধারণ অন্তর হচ্ছে 2, তাহলে √3 ইন্টু 2, বা ওরফে লেখা যায় 2√3। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটা আমরা সমাধান করে বের করে দেখাবো। এটা এমসিকিউ এর জন্য, যে যদি এরকম বলে যে 4, 6, 8 মানে সাধারণ অন্তরের বলগুলো সমান সমান কোণে ক্রিয়াশীল থাকে, তাহলে লব্ধি হবে √2, মানে হচ্ছে √3 ইন্টু সাধারণ অন্তর। এই সূত্রটা লিখে রাখতে পারো, এটা একটা শর্টকাট ফর্মুলা এমসিকিউ এর জন্য। ওকে, এবার আমরা ফুল জিনিসটা একটু বুঝি। ফুল পার্টটা আমি এই পাশে করব। সমান সমান কোণ বলতে কত কোণ? ভাইয়া টোটাল কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। টোটাল কোণ হচ্ছে 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে 3টা বল সমান সমান কোণে ভাগ করলে তাহলে কিভাবে হবে জিনিসটা? এই মনে করো 4 নিউটন, এটা হচ্ছে 4, হলো না, এই যে চুই 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 চুই, ও এটা হচ্ছে আবার হলো না, এই যে পু, এটা হচ্ছে 4 নিউটন, 4, হ্যাঁ এটা হচ্ছে 4, হেডমাস্টারের জুতা চোর। ওকে, তারপরে এটা হচ্ছে 6 নিউটন, একটু বড় দিয়ে দিলাম, আর এটা হচ্ছে 8 নিউটন, আর একটু বড় দিয়ে দিলাম। সমান সমান কোণে ক্রিয়াশীল বলতে এই কোণটা 120 ডিগ্রি, এর আর এর কোণটা 120 ডিগ্রি, এর আর এর কোণটা 120 ডিগ্রি। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। আমরা যদি এদের লব্ধি লম্বাংশ দিয়েও বের করি তাও দেখবা একই অ্যান্সার আসে। লম্বাংশ দিয়ে বের করার জন্য আমাদের যেন কি সিস্টেম ছিল? এক্স ওয়াই অক্ষ নিব, আর কোন অক্ষ নিব? এক্স অক্ষ নিব। এই যে এক্স অক্ষ নিলাম। এখন আমরা জানি এগুলোকে প্রত্যেকটারে লম্ব উপাংশে ভাগ করতে হবে। এই যে 4 এক্স অক্ষের সাথে কত কোণে আছে বলো তো দেখি? এই যে 4 এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি কোণে আছে। তাহলে এই যে এইভাবে আমরা লিখি এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না? 4 ওয়াই অক্ষটা একটু দূরে নিয়ে রাখি, মানে এক্স অক্ষের উপাংশ ওয়াই অক্ষের উপাংশ। এই যে 4 এক্স অক্ষের সাথে কত কোণে আছে ভাইয়া? 4 আছে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে। তাহলে 4 এর উপাংশ হচ্ছে 4 cos 0, আর ওয়াই অক্ষটা চোখ বুজে লিখে দিবা 4 sin 0। শেষ। এরপরে দেখো 6 এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 120 ডিগ্রি কোণে আছে। তাহলে এক্স অক্ষে 6 এর উপাংশ হচ্ছে যেই কোণে আছে সেই কোণের cos, 6 cos 120, আর এটা চোখ বুজে sin লিখে দিবা 6 sin 120। এরপরে 8 এক্স অক্ষের সাথে কত কোণে আছে? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিতে হয়, ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো তো 120 120 পুত পুত, মানে টোটাল 240 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এক্স অক্ষের সাথে।
তাহলে 240 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে যেই কোণে আছে সেই কোণের কস, যে 8 cos 240, আর এখানে চোখ বুঝে সাইন লিখে দিবা 8 sin 240। আমরা জানি এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো লব্ধির এক্স অক্ষে উপাংশ মানে আর cos থিটা, আর এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো লব্ধির ওয়াই অক্ষে উপাংশ মানে আর sin থিটা। এরপরে কি করতে হবে বাকিটা তো তোমরা জানোই। কেমনে জানো ভাইয়া? আর cos থিটা আর sin থিটার মানটা পাওয়ার পর তুমি আর এর মান পাবা রুট ওভার অফ এই যে এই সবগুলো যোগফল স্কয়ার প্লাস এই সবগুলো যোগফল স্কয়ার, তাই না? আর এর মানটা হয়ে গেল। আর দিক হবে sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলেই দিকটা পেয়ে যাবা। তো আমি আর এটা ফুলফিল করব না, আমি ক্যালকুলেটরে করায় দিব। ক্যালকুলেটরে জানি কেমনে করে মনে আছে? ক্যালকুলেটরে আমরা আর এবং থিটা বের করি। এই যে দেখো কিভাবে, এই যে খালি দেখবো এক্স অক্ষের সাথে কত কোণে আছে, এই যে 4 কত কোণে আছে, এই যে 4 বলো 4 কত কোণে আছে 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি প্লাস 6 এক্স অক্ষের সাথে কত কোণে আছে 120 ডিগ্রি প্লাস 8 কত কোণে আছে 240 ডিগ্রি। জাস্ট এইটা তুমি যদি ক্যালকুলেটরে উঠাও তাহলে লব্ধির মান এবং দিক দুইটাই পেয়ে যাবা। তোমরা ফুল কাট করবা, আমি শর্টকাটে দুইটা সিস্টেম দেখাইছি, এটা একটা ওইটা 3 নম্বর স্টেপ। কি জানি করতে হয় গত ক্লাসেও দেখাইছি, যারা দেখো নাই গত ক্লাসে দেখবা। ক্যালকুলেটরকে ফার্স্টে মুডে ক্লিক করে কমপ্লেক্স মুডে নিয়ে যেতে হবে। এরপরে 4 অ্যাঙ্গেল 0 প্লাস 6 অ্যাঙ্গেল 120 প্লাস 8 অ্যাঙ্গেল 240 ক্যালকুলেট করলে আমার অ্যান্সারটা আসবে জটিল সংখ্যা মুডে। তারপরে জটিল সংখ্যা মুডে নিয়ে, জটিল সংখ্যা মুডে যেহেতু আসছে এটারে আমি আবার শিফট চেপে মুডে নিয়ে আবারও কমপ্লেক্স থেকে আর থিটাতে ক্লিক করব। আমাদের অ্যান্সার আসবে 2√3, এটা হচ্ছে লব্ধির মান। এই যে দেখো আগে আমরা বের করে রাখছি। আর লব্ধির দিক হচ্ছে -150। -150 ডিগ্রি বলতে বোঝায় ঘড়ির কাঁটার দিকে। ক্যালকুলেটরে অ্যাঙ্গেলের মান নেগেটিভ আসা মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে 150 ডিগ্রি ঘুরলে তুমি লব্ধিকে পাবা। তার মানে এই যে দেখো এখান থেকে ঘড়ির কাঁটার দিকে 150 ডিগ্রি ঘুরো, এই যে ঘুরতে 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 120 আসলাম, 120-এর পর আরো 30 ডিগ্রি গেলাম, এই যে এখানে তুমি এইখানে লব্ধিটাকে পাবা। এই যে এখানে এই যে লব্ধি, এই যে এদের লব্ধি, এই যে বেচারা গোলাপি পিঙ্ক 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 পিঙ্কি পিঙ্কি লব্ধি, এটা হচ্ছে লব্ধি। টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। বুঝতে পারছো? লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় ডান, ক্লিয়ার? আর তোমরা তো জানোই যেটা এটা 8 আর 6 এদিকে 4, তার মানে এদের লব্ধি ডেফিনেটলি এদিকে কোথাও হবে। সো ফিজিক্স কিন্তু মজা ভাইয়া, জাস্ট একবার বুঝতে পারলেই হলো। আমরা কি এটা পারবো? গত ক্লাসে এই ধরনের অঙ্ক আমরা করিয়েছি, এটা শর্টকাট দেখালাম, এটার ফুল কাট দেখালাম এবং এটা ক্যালকুলেটর হ্যাক্সও দেখাই দিলাম। ওকে, আচ্ছা ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। ওকে, সো আমাদের এটুকুই ছিল আজকের ক্লাসে। আচ্ছা লাস্ট অঙ্ক এটা, এটার পরে আমরা তিনটি একই মানের বল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং অক্ষদ্বয়ের মাঝ বরাবর একই চতুর্ভাগী ক্রিয়া করলে এদের লব্ধি কত? এটাও খুব সুন্দর প্রবলেম। এই প্রবলেমটা করেই আমরা নদী নৌকায় চলে যাব। সবাই এই প্রবলেমটা ভালো মতো দেখবা, একদম ভালো মতো দেখবা, কেউ মিস করবে না। হ্যাঁ দেখো, ফার্স্ট অফ অল আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিং এ খুব কাজে লাগবে। এই হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ। কি বলছে আমাদের কোয়েশ্চেনে? তিনটি একই মানের বল এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং অক্ষদ্বয়ের মাঝ বরাবর, তিনটা একই মানের বল। তার মানে এটার যে মান, একটা বল এক্স অক্ষে কাজ করতেছে, একটা বল এক্স অক্ষে কাজ করতেছে, আর একটা বল ওয়াই অক্ষে কাজ করতেছে। এই যে একই মানের বল, এই কারণে মান সেম রাখার কারণে দৈর্ঘ্য সেম রাখলাম। আর আরেকটা বল ঠিক তাদের মাঝামাঝি কাজ করতেছে, আরেকটা বল এক্স আর ওয়াই এর ঠিক মাঝামাঝি কাজ করতেছে, এইভাবে একদম মাঝামাঝি, ঠিক আছে? তিনটার মান কিন্তু সেম, একই মান। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা হচ্ছে এফ, এটা কত এফ, এটাও কত এফ, এটাও কত এফ। তো এদের লব্ধি বের করতে বলছে, তিনটার লব্ধি। তুমি চাইলে লম্বাংশ দিয়ে করতে পারো, লম্বাংশ উপপাদ্য দিয়ে। আমি তোমাকে আরেকটা সুন্দর নিয়ম দেখাই, মজার নিয়ম।
বলো তো, তোমরাই বলো যে এই কোণটা কত ডিগ্রি, যেহেতু মাঝ বরাবর এক্স আর ওয়াই এর, তাহলে ডেফিনেটলি 45 ডিগ্রি। এটাও কত ডিগ্রি? 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে দেখো তো ভাইয়া, যে তুমি যদি এই যে এই বলটাকে লম্ব উপাংশে ভাগ করো, এক্স অক্ষ ওয়াই অক্ষে না, এই যে এই দিকে আর তার লম্ব দিকে, এই যে দিকে, তাহলে কত হবে? দেখো কিভাবে করতেছি। এই যে এই বলটাকে তুমি এই দিকে ভাগ করবা, এই দিকে। বলো তো এই দিকের সাথে এটা কত কোণে আছে? 45 ডিগ্রি কোণে আছে এই বলটা, এই যে এই বলটা। তাহলে ওটা যদি লম্ব উপাংশে ভাগ করি, যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এই এফ এর এদিক উপাংশ হবে এফ কস 45 ডিগ্রি, আর তার লম্ব দিকে হবে সাইন। তার লম্ব দিক কোনটা? এই যে এটা, এই যে এটা হচ্ছে তার লম্ব দিক। দেখো এই নীলটা আর এই নীলটা পরস্পর লম্ব, এটা হবে এফ সাইন 45। তো মনে রাখবা, যাকে তুমি লম্ব উপাংশে ভাগ করেছো ও মনে মনে ডেড, ও আর বেঁচে নাই, কারণ ওরে তুমি লম্ব উপাংশে ভাগ করে ফেলছো। ওকে, ও মনে মনে ডেড। তো কি করলাম আবারও, দেখো একটু কঠিন মনে হইতে পারে, কঠিন মনে হবে না যদি তুমি এইটার এক্স অক্ষ চিন্তা করো। তবে এই এফ এই দিকের সাথে কত কোণে আছে, দিক এক্স না ওয়াই ওইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কত কোণে আছে 45। এদিকে তাহলে উপাংশ হবে যেদিকে কোণ সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। জিনিসটা এরকম সিম্পলি যদি বলি, মনে করি এটা একটা দিক, এই দিকের সাথে এই বল, এটা একটা বল 20 নিউটন, এটা কি বল? আমি বললাম এই কোণটা 30 ডিগ্রি, তাহলে 20 নিউটনকে এদিকে আমরা উপাংশে ভাগ করতে পারি না? পারি। এদিকে হবে 20 cos 30, আর তার লম্ব দিক মানে এই দিকের সাথে লম্ব, এই যে এটা, এই যে এটা লম্ব, তার লম্ব দিকে হবে 20 sin 30। ব্যাপারটা বুঝাইতে পারছি? সবসময় যে এক্স অক্ষ ওয়াই অক্ষ হবে ব্যাপারটা এমন না, বাট অবশ্যই লম্ব উপাংশ দুইটা পরস্পর লম্ব হইতে হবে, এই কারণেই তাদের নাম লম্বাংশ। যে এটা আর এটা কিন্তু পরস্পর আবার লম্ব। যাকে তুমি ভাগ করছো ও কিন্তু মনে মনে ডেড হয়ে গেছে, যে ডেড, ও ডেড। ঠিক সিমিলারলি তুমি এই উপরের এফটাকেও ভাগ করো, দেখো এই যে উপরের এফ কত কোণ আছে এখানে 45 ডিগ্রি, তাহলে এই উপরের এফটাকে আমি যদি ঠিক এই বরাবর নেই, যে অ্যাঙ্গেল আছে সে অ্যাঙ্গেলের কস, তাহলে এদিকে হবে এফ কস 45 ডিগ্রি, আর তার লম্ব দিক মানে ঠিক এই দিকে, এই যে এই লম্ব দিকে, এই যে দেখো এই সবুজ আর এই সবুজ পরস্পর লম্ব, লম্ব দিকে হবে এফ সাইন 45 ডিগ্রি। তো যাকে তুমি লম্ব উপাংশে ভাগ করেছো কিন্তু ডেড, যেহেতু এখন এটারে ভাগ করছে এটা কিন্তু ডেড, বুঝছো? আবার দেখো এই এফটা এই দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে এই এফ এর এই দিকে উপাংশ হবে এফ কস 45, আর তার লম্ব দিকে হবে এফ সাইন 45। এবার পুরো চিত্রটাকে একটু খেয়াল করে দেখো, যে এই বরাবর তিনটা বল, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এফ স্বয়ং এফ নিজে, আরেকটা হচ্ছে এফ কস 45, আরেকটা হচ্ছে আরেকটা এফ কস 45। এই বরাবর তিনটা বল আছে। দেখো গোলাপিটাও এফ কস 45, সবুজটাও এফ কস 45, এফ কস 45, এই বরাবর তিনটা বল। আর অপোজিটে এই যে এফ সাইন 45, এফ সাইন 45 অপোজিটে, অপোজিট ডিরেকশনে ক্রিয়াশীল। তো তুমি চিন্তা করো এখানে একটা ফুটবল, এই ফুটবলে এদিকে এফ সাইন 45 ক্রিয়াশীল আর এদিকেও এফ সাইন 45 ক্রিয়াশীল, এইটা আর এটার মান সমান, দিক বিপরীত, তাহলে এই দুইজনের লব্ধি কত হবে বলো? এরা একে অপরকে কি মেরে ফেলবে না? সমান শক্তি সম্পন্ন দুই নায়ক যখন বাংলা সিনেমায় মারামারি করত, দুইজনই সমান মাইর খাইতো। তো দেখো তো এফ সাইন 45, এফ সাইন 45 একটা বিন্দুতে বিপরীত দিকে কাজ করছে, তাহলে একে অপরকে ভ্যানিশ করে দিবে। এই দুইজনের লব্ধি হচ্ছে 0, তাহলে একে অপরকে নষ্ট করে দিল, ভ্যানিশ করে দিল। তাহলে বাইচার হইলো খালি এই দিকে তিনটা বল, এই যে এরাই বেঁচে থাকবে, তাহলে এরাই হচ্ছে লব্ধি, এদের সমষ্টিটাই হচ্ছে লব্ধি। এরা সবাই একই দিকে না ভাইয়া? একই দিকে থাকলে লব্ধি হয় যোগফল, তাহলে এদেরকে যোগ করে দাও, লব্ধি হবে আর সমান এফ প্লাস এফ কস 45 প্লাস এফ কস 45। তাহলে কত হচ্ছে? এফ প্লাস 2f cos 45 এর মান হচ্ছে 1/√2। এফ কমন নিলে এখানে দেখবো 1 প্লাস 2 আর √2 কাটাকাটি গেলে উপরে একটা √2 পড়ে থাকবে।
এবং এটাই হচ্ছে লব্ধির মান। তোমার যদি মনে হয় ভাই আমি এটা লম্বাংশ দিয়ে করব, যে 3টা ভেক্টরকে আমি এদিকে ভাগ করব, ওয়াই অক্ষে ভাগ করব, তারপরে লব্ধি বের করব, তাও হবে, সমস্যা নাই। বাট এটা আমি আর কি তোমাকে একটা নতুন সিস্টেমে শিখাইলাম। মানে এটাও একটা মজার সিস্টেম। এই সিস্টেমগুলো বলের বিভাজন, এই বলের বিভাজন আমাদের কাজে লাগবে, বুঝছো? তুমি মনে করতে পারো ভাই আমি এটা লম্বাংশ দিয়ে করব, করো, একই অ্যান্সার আসবে। এটা হচ্ছে লব্ধির মান। আর লব্ধির দিক কি হবে? ঠিক এই মাঝ বরাবরই হচ্ছে, তাই না? কারণ দেখো সবগুলো বলই মাঝ বরাবর কাজ করতেছে, লম্ব উপাংশগুলো। বুঝলা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। খুব সুন্দর একটা প্রবলেম আমরা সলভ করলাম। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার। তো দেখে নাও। ওকে, লেটস স্টার্ট। নেক্সট কোয়েশ্চেনে যাই। বুঝছো, একদম ভেঙে টেঙে বুঝাইছি, বুঝলা? ওকে ডান, পরের কোয়েশ্চেনে যাই আমরা। ওকে, এটা তোমাদের এইচডব্লিউ, এটা না করলে খবর আছে, এটা না করলে খবর আছে। এটা এইচডব্লিউ আমি লিখে দিলাম, স্লাইডের মধ্যে এটা লেখা থাকবে এইচডব্লিউ, তখন করে ফেলবা, এটা সেম অঙ্ক। সো আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকে চলে আসলাম, নদী নৌকা। কি নৌকা? নদী নৌকা। তো লেটস স্টার্ট। আচ্ছা, একজন বলছে ভাইয়া আবার একটু বুঝান। ওকে, আমি আবারও বুঝাই, খেয়াল করো। এই এফটা এই দিকের সাথে কত কোণ আছে? 45। তাহলে এফ কে যদি ভাগ করি, এদিকে এফ কস 45, এফ সাইন 45। সিমিলারলি এই ওয়াই অক্ষের এফটা মাঝখানের সাথে কত কোণ আছে? 45। তাহলে এই বরাবর ভাগ করলে এফ কস 45, এদিকে এফ সাইন 45। এফ সাইন 45, এফ সাইন 45 কাটাকাটি, কারণ উল্টা দিকে। তাহলে সবগুলো বল দেখো এইদিকে আছে। তুমি খেয়াল করো, সবগুলো 3টা বলই এই বরাবর আছে, এফ, এফ কস 45, এফ কস 45। তাহলে এই 3জনের লব্ধি এখানে আলাদা করে একেও দেখাইছি, যেহেতু সব একই দিকে তাহলে যোগ হবে। যোগ হলে পাচ্ছি 1 + √2 * f, দ্যাটস ইট। ওকে, এটা করবা, না করলে কিন্তু খবর আছে, অবশ্যই করবা। এবার নদী নৌকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিক থেকে আমরা যতগুলো প্রবলেম করাবো, এই প্রবলেমগুলো দিয়ে বোর্ডের সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নদী নৌকা। ভাই নদী নৌকার সিনারিটা আগে বুঝি। আমাদের নদী কিন্তু উথাল পাতাল নদী না, আমাদের নদী হচ্ছে শান্ত নদী, একদিকেই স্রোত যায়। উথাল পাতাল নদী আমাদের এই অঙ্কে নাই, মানে স্রোত একদিকেই যাচ্ছে আমাদের নদীতে, স্রোত অলওয়েজ একই দিকে। কোন দিকে? এই দিকে স্রোত। দেখাই, এই যে এই হচ্ছে স্রোতের দিক, যে কোনো একটা দিকেই স্রোত যাবে। আর স্রোতের বেগকে আমরা বলি ইউ। একটু লিখে নাও, আমি যা আঁকি তোমরাও তাই। স্রোতের বেগ, এটাকে আমরা বলি ইউ। ইউ, নৌকাটা আমরা যে কোনো দিকে চালাতে পারবো। তোমার মন চাইছে তুমি নৌকাটা নিয়ে এদিকে রওনা দিবা, ওকে, নো প্রবলেম। তোমার মন চাইছে তুমি নৌকাটা নিয়ে এইদিকে রওনা দিবা, এদিকে রওনা দিবা, সোজাসুজি রওনা দিবা, নো প্রবলেম। তোমার মন চাইছে তুমি নৌকাটা নিয়ে এদিকে রওনা দিবা, তাও নো প্রবলেম, কোনো ঝামেলা নেই। তুমি নৌকা নিয়ে যে কোনো দিকে রওনা দিতেই পারো। তবে এটুকু কমন সেন্স থাকতে হবে, তুমি যদি এইখানে যাওয়ার উদ্দেশ্যে এইখান থেকে রওনা দাও, তুমি কি স্রোতের ধাক্কার ঠেলায় তুমি এখানে পৌঁছাইতে পারবা বলো তো? তুমি যদি এই বরাবর রওনা দাও, কখনোই না। যারা নৌকা চালাইছো বা গ্রামে গঞ্জে থাকো বা গ্রামে গঞ্জে কোনোদিন নৌকায় উঠছো, তারা জানো যে একটা স্রোত নদীতে তুমি যদি এখান থেকে সোজাসুজি রওনা দিয়ে ওখানে যেতে চাও, কখনোই পারবা না। তোমার একটু বাঁকা করে এদিকে রওনা দিতে হবে, যেন স্রোতের ধাক্কায় তুমি এখানে পৌঁছাও। ওই যে গ্রামে গুদারাঘাট বলে, গুদারাঘাটের দেখবে একটা স্টেশন থাকে এনে, আরেকটা স্টেশন থাকে এনে। কারণ যখন রওনা দেয় তখন যেন এই বরাবর রওনা দিয়ে স্রোতের ধাক্কায় ধাক্কায় ধাক্কা ধাক্কায় এখানে এসে পৌঁছায়। বুঝতে পারছো? তো এই কমন সেন্স গুলো একটু থাকতে হবে অঙ্কগুলো পারার ক্ষেত্রে। তুমি নৌকা নিয়ে যে কোনো দিকেই রওনা দিতে পারো, এগুলো হচ্ছে নৌকার চালানোর ডিরেকশন। এই নৌকার বেগকে আমরা বলি ভি। একটু লিখো, আমরা এই অধ্যায়ে আমরা নৌকার বেগকে বলবো ভি। নৌকার বেগ, এটারে সাঁতারুর বেগও বলা যাবে, সাঁতারুর বেগ, এটা হচ্ছে আমাদের ভি। ওকে, এই অঙ্কে আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ, এই যে দেখো এইটুকু, মানে নদীটা কতটুকু মোটা, মোটা না মানে চওড়া, নদীটা কতটুকু চওড়া, এই যে এই প্রস্থটা, নদীর প্রস্থটা দেওয়া থাকবে। এখান থেকে এটুকু নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে কয়টা জিনিস দেওয়া থাকবে আমাদের? 3টা। এটা হচ্ছে স্রোতের বেগ,
নৌকার বেগ আর নদীর প্রস্থ। আশা করি তোমরা পরিচয় হইছো। এখন দেখো, নৌকাটাকে তুমি যে কোনো দিকে চালাতে পারো। স্রোতের সাথে এই অ্যাঙ্গেলে চালাতে পারো, স্রোতের সাথে এই অ্যাঙ্গেলে চালাতে পারো, কিংবা স্রোতের সাথে এই অ্যাঙ্গেলেও চালাতে পারো। তাহলে অ্যাঙ্গেলগুলো কার সাথে? স্রোতের সাথে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলগুলো নৌকাকে কোন দিকে চালাবা? কোন দিক বলতে বোঝাবে স্রোতের সাথে অ্যাঙ্গেল। একটু লিখো, নৌকা কোন দিকে চালাবো? নৌকা কোন দিকে চালাবো? দিকে চালাবো, এটার উত্তর হচ্ছে স্রোতের সাথে অ্যাঙ্গেল। এটার উত্তর হচ্ছে কি? স্রোতের সাথে কত অ্যাঙ্গেলে চালাবো? স্রোতের সাথে অ্যাঙ্গেল। প্রশ্ন যদি বলে নৌকাটা কোন দিকে চালাইতেছি, তাহলে আমাদের বের করতে হবে নৌকাটা স্রোতের সাথে কত অ্যাঙ্গেলে চালাচ্ছ। স্রোতের সাথে অ্যাঙ্গেল, ফিজিক্সের দিক বলতেই অ্যাঙ্গেল বোঝায়, সেটা আমি প্রথম ক্লাসগুলোতেই বলছি। নৌকা কোন দিকে চালাবো মানে স্রোতের সাথে অ্যাঙ্গেল। ওকে, মনে থাকবে, স্রোতের সাথে অ্যাঙ্গেল। এগুলো নর্মাল জিনিসপাতি। এবার চলো আমরা নদী নৌকার কিছু কেস একদম স্পষ্ট করে বুঝে নিই। ওকে, তাহলে কি? স্রোতের বেগ ইউ। নৌকা আমরা স্রোতের সাথে যে কোনো অ্যাঙ্গেলে চালাতে পারি, এটাই হচ্ছে নৌকার ডিরেকশন। আর নদীর প্রস্থ হচ্ছে ডি, নৌকার বেগ বা সাঁতারের বেগ হচ্ছে ভি। এই তো, ইউ ভি ডি। এবার প্রথমে আমরা টাইটেল দিব সর্বনিম্ন। আচ্ছা, টাইটেল দিবা যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার, নদী পারাপার। টাইটেল দাও সবাই, যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার। প্রথমে এটা লিখে ফেলি আমরা, যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার, যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার। লিখছো? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। কে? কোন মোহিত? আচ্ছা, আমি ক্লাসে আছি, পরে ফোন দিব। ওকে, লিখো সবাই। ওকে, সো আমরা যেখানে ছিলাম, যে কোনো অ্যাঙ্গেলে আমরা নদীটা পার হব। তো নদীটা আমরা এঁকে ফেলি ফার্স্ট অফ অল। এই হচ্ছে আমাদের শান্তশিষ্ট নির্বিশিষ্ট নদী। হ্যাঁ, এই নদীটা খুবই সিম্পল একটা নদী। নদীর প্রস্থ হচ্ছে ডি। তো আমাদের স্রোত যে কোনো একদিকে থাকবে। এই মনে করো স্রোতের বেগ, এদিকে হচ্ছে স্রোতের বেগ ইউ। তার মানে স্রোত অলওয়েজ একদিকেই ধাক্কাবে, যে কোনো একদিকে। এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, আমি আর লিখলাম না। এবার যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার মানে হচ্ছে তুমি নৌকাটা নিয়ে যে কোনো অ্যাঙ্গেলে রওনা দাও। তোমার যদি মন চায় 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিবা, তাও দিতে পারো। তোমার যদি মন চায় 150 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিবা স্রোতের সাথে, তাও দিতে পারো। তোমার যদি মন চায় স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিবা, তাও তুমি দিতে পারো। তোমার যদি মন চায় স্রোতের সাথে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিবা, তাও তুমি দিতে পারো। যে কোনো একটা অ্যাঙ্গেল আমি দিয়ে দিচ্ছি, সেটা মনে করো আলফা। মনে করো নৌকাটা এইভাবে রওনা দিচ্ছে, এই যে এইভাবে রওনা দিচ্ছে। নৌকার বেগ ভি, এই কোণটা হচ্ছে আলফা। নৌকার বেগ ভি, এই কোণটা হচ্ছে আলফা। স্রোতের সাথে যে কোনো অ্যাঙ্গেল আলফা কোণে রওনা দিচ্ছে, আলফা কোণে রওনা দিচ্ছে। আমাদের কি কি বের করতে হবে সেটা বুঝো। আমাদের প্রথমত বের করতে হবে নৌকার লব্ধি বেগ বের করতে হবে। হ্যাঁ, নৌকার লব্ধি বেগ। বলো তো নৌকার লব্ধি বেগটা কত হবে? নৌকার নৌকার লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ, এটাকে আমরা ডব্লু বলবো। ডব্লু কত হবে? √অফ
যেহেতু ইউ আর ভি, নৌকার উপর ইউ মানে স্রোতের ধাক্কা এবং নৌকার বেগ দুইটাই ক্রিয়াশীল, এই নৌকার লব্ধি বেগ হবে, এই যে দেখো প্যারালাল প্যারালাল টেনে দাও, এই যে প্যারালাল প্যারালাল, এই হচ্ছে নৌকার লব্ধি বেগ। খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এই যে ঠিক এই যে এই সামান্তরিকের কর্ণ বরাবর হবে নৌকার লব্ধি বেগ, এটা হচ্ছে ডব্লু। নৌকার লব্ধি বেগ কেমনে বের করে? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা, এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, এটা আমরা জানি তাই না? নৌকার লব্ধি বেগ গেল। এবার নদী পার হতে সময় বের করব। কি বের করব? নদী পার হতে সময়। লিখো, এটা গেল 1 নম্বর সূত্র, লব্ধি বেগ 1 নম্বর সূত্র। এবার 2 নম্বর সূত্র হচ্ছে নদী পার হতে সময় বের করব। নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময়। যেহেতু এখানে কোনো ত্বরণ মরণ কিচ্ছু নাই, সমবেগে যাবে, এখানে কোনো ত্বরণ আমরা কাউন্ট করব না, তাহলে সময় সূত্র হচ্ছে, বলো তো নদী পার হওয়া মানে কি? নদী পার হওয়া মানে এই ডি দূরত্ব পার হওয়া, তাই না? তোমার মনে হইতে পারে ভাইয়া ডি মনে করো, তোমরা কল্পনা করো ডি মনে করো 5 মিটার। এখন তুমি কি ভাই এইদিকে 5 মিটার যেতে, এই 5 মিটার তুমি যদি সোজাসুজি যাও তাহলে তোমার নদীটা পার হবে। বাট খেয়াল করে দেখো তো, তুমি যদি এইভাবে 5 মিটার যাও তুমি কি নদী পার হতে পারবা? এইভাবে যদি 5 মিটার যাও তুমি নদী পার হতে পারবা? অবশ্যই এই দূরত্বটা 5 মিটারের চেয়ে বেশি। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময়ের বেলায় অবশ্যই আমার দেখতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব গেছে কিনা। নৌকাটা এখান থেকে এখানে যাওয়া মানে সে এক্স অক্ষেও যাচ্ছে, সে আবার ওয়াই অক্ষেও যাচ্ছে, তাই না? তো নদী পার হওয়া মানে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব সে গেছে কিনা। এক্স অক্ষে তো সে 100 মিটারও যেতে পারে, বাট এক্স অক্ষে কি 100 মিটার গেলে লাভ আছে? নদী পার হতে পারবে না। নদী পার হওয়া মানে কি? সবাই আমার সাথে বলো, নদী পার হওয়া মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব পার হওয়া। নদী পার হওয়া মানে কি? ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। একটু লিখে নাও, নদী পার হওয়া মানে হচ্ছে নদী পার হইছে, পার হওয়া, এটা মানে কি? হওয়া মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বা নদীর প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর বরাবর ডি দূরত্ব যাওয়া, নদীর প্রস্থ বরাবর ডি দূরত্ব যাওয়া। ওকে, নদী পার হওয়া মানে হচ্ছে নদীর প্রস্থ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব যাওয়া। এখন এখানে টোটাল বেগ কয়টা? টোটাল বেগ 3টা না 2টা? ভাইয়া এখানে কিন্তু টোটাল বেগ 2টা, ডব্লিউ তো তাদের লব্ধি, টোটাল বেগ হচ্ছে ইউ আর ভি। টোটাল কয়টা? 2টা বেগ। কয়টা বেগ? 2টা বেগ। এখন ওয়াই অক্ষ বরাবর কোন বেগের কারণে যাবে? একটা বস্তু ওয়াই অক্ষ বরাবর কোন বেগের কারণে যাবে? গত ক্লাসে আমি একটা অঙ্ক করাইছি, সেটা হচ্ছে যে বস্তু ওয়াই অক্ষে যাচ্ছে না, তার মানে ওয়াই অক্ষে বলগুলোর উপাংশের সমষ্টি 0। আবার বস্তু যদি এক্স অক্ষে না যায় তাহলে এক্স অক্ষে বলগুলোর উপাংশের সমষ্টি 0। এখন বলো, বস্তু ওয়াই অক্ষে যদি আমি নেওয়াতে চাই, ওয়াই অক্ষে নেওয়ানোর জন্য দায়ী বেগ কে কে? ইউ আর ভি পুরোটাই? না, পুরোটাই না। এই ইউ আর ভি কে তুমি লম্ব উপাংশে ফার্স্ট অফ অল ভাগ করে দাও। বলো তো এক্স অক্ষের সাথে ইউ কত কোণে আছে? 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষে ইউ এর উপাংশ কত? ইউ কস 0। আর এক্স অক্ষে ভি এর উপাংশ কত? ভি কস আলফা, তাই না? ঠিক সিমিলারলি ওয়াই অক্ষে কি হবে? কজের জায়গায় সাইন, ইউ সাইন 0 মানে 0 আর ভি সাইন আলফা। তো দুইটাকে যোগ করলে আমরা কত পাবো? 0 প্লাস ভি সাইন আলফা মানে ভি সাইন আলফা। এই দুইটাকে যোগ করলে, এই যে যোগ করো, এই দুইটাকে যোগ করলে পাবো ইউ প্লাস ভি কজ আলফা। এইবার ব্যাপারটা ভালো মতো বোঝো, সবাই একটু ভালো মতো বোঝো। এই বেগটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল আর এই বেগটা এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে নৌকাটা যখন এখান থেকে এখানে যাচ্ছে, নৌকাটা একই সাথে এক্স অক্ষেও যাচ্ছে ওয়াই অক্ষেও যাচ্ছে। এক্স অক্ষে নেওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে এইটা, ইউ প্লাস ভি কজ আলফা। আর ওয়াই অক্ষে পাঠানোর জন্য দায়ী বেগ হচ্ছে ভি সাইন আলফা। আমার কথা কি বুঝাইতে পারছি? আবার শোনো,
নদী পার হতে আমি সময় বের করব, ওকে? এটা আমি আলাদা রাখি, আলাদা মাথার থেকে ঝেড়ে ফেলে দিই। তুমি আমাকে বলো নদী পার হওয়ার জন্য কি পার হতে হবে? ওয়াই অক্ষে ডি দূরত্ব, এটাই তো। মানে এই যে উলম্ব বরাবর ডি দূরত্ব যদি যায় তাহলে নদীটা পার হবে। সে যদি এক্স অক্ষে 1000 মিটারও যায় নদী কি পার হবে? না, পার হবে না। তাহলে নদী পারের জন্য শর্ত হচ্ছে নৌকাটার ওয়াই অক্ষে ডি দূরত্ব যেতে হবে। কারণ ওয়াই অক্ষে কেন যায় প্রশ্ন করো, ওয়াই অক্ষে কেন যাবে? ওয়াই অক্ষে যাবে ওয়াই অক্ষের বেগের কারণে। আর এক্স অক্ষে কেন যায়? এক্স অক্ষের বেগের কারণে। এখন আমরা দেখতে চাই এক্স অক্ষে কোন কোন বেগ আছে। দেখো তো বেগই আছে দুইটা, ইউ আর ভি। তাহলে ইউ এর উপাংশ কত এক্স অক্ষে? ইউ কস 0। আর ভি এর উপাংশ কত? ভিটা আলফা কোণে আছে যেহেতু ভি কস আলফা। তাহলে ওয়াই অক্ষে উপাংশ কত? জাস্ট কজের জায়গায় সাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষে একমাত্র অ্যাক্টিভ ভেলোসিটি হচ্ছে ভি সাইন আলফা। আর এক্স অক্ষে অ্যাক্টিভ ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। এবার তোমরা আমাকে বলো নৌকাটা এক্স অক্ষে যাচ্ছে কোন বেগের কারণে? নৌকাটা এদিকে মানে এদিকে যাচ্ছে এই বেগটার কারণে। আর উপরে উঠতেছে এই বেগটার কারণে, ভি সাইন আলফার কারণে। বুঝতে পারছো? এই ওয়াই অক্ষের বেগটা ওয়াই অক্ষে সরানোর ক্ষেত্রে দায়ী। মনে করো কেউ আমারে, এই যে জিনিসটা হচ্ছে এরকম, যে মনে করো আমি এটা কেউ একজন আমার এদিকে টান দিল আর এদিকে টান দিল এট এ টাইম, দুইজন দুই দিকে টান দিল। আমি কোন বরাবর যাব? আমি ডেফিনেটলি লব্ধি বরাবর যাবো, এইদিকে যাব। তাহলে আমি কি এট এ টাইম এক্স অক্ষেও যাচ্ছি ওয়াই অক্ষেও যাচ্ছি, এক্স অক্ষেও যাচ্ছি ওয়াই অক্ষেও যাচ্ছি। এখন এক্স অক্ষে কোন ফোর্সের কারণে যাচ্ছি? এই যে এই ফোর্সটার কারণে এক্স অক্ষে যাচ্ছি, আর এই ফোর্সটার কারণে আমি উপরের দিকে উঠতেছি। বুঝতে পারছো? ঠিক একইভাবে নৌকাটা যে নদী পার হচ্ছে এখান থেকে এখানে গেল, তাহলে নৌকাটা এক্সেও গেছে আবার ওয়াইও গেছে। এক্সে গেছে এটুকু, এই যে আমি যদি বলি এখান থেকে একটা লম্ব টেনে দাও, এই যে লম্বটা টেনে দাও, এই যে এখান থেকে এটুকু গেছে এক্সে, এটারে বলো অনুভূমিক দূরত্ব। আর এটা হচ্ছে উলম্ব দূরত্ব, এটাকে আমরা জানি এটা ডি। তাহলে নদী পার হওয়া মানে হচ্ছে ওয়াই অক্ষে ডি দূরত্ব যাওয়া। আর ওয়াই অক্ষে যাওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে ভি সাইন আলফা। আর এক্স অক্ষে যাওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা বের করতে যাচ্ছি নদী পার হওয়ার জন্য সময়, নদী পার হতে হলে যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। সময়ের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি থেকে বের করব। কোত্থেকে? এস ইকুয়াল ভিটি। এই যে দেখো এখানে নদী পার হওয়ার জন্য যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। আমরা সবাই জানি দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে বলো তো এখানে দূরত্ব কোনটা? যে কোনো দূরত্ব দিব না, নদী পার হওয়ার জন্য দূরত্ব কোনটা? ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব মানে ডি। আর এই ডি দূরত্ব পার করার জন্য কোন বেগটা দায়ী? ইউ দায়ী, ভি দায়ী নাকি ডব্লিউ দায়ী? কেউই না, দায়ী হচ্ছে ভি সাইন আলফা। তাহলে এই বেগের জায়গায় বসাতে হবে ভি সাইন আলফা। আর এই হচ্ছে আমাদের সময়। তাহলে আমরা নদী পারের জন্য সময়ের ফর্মুলা পেয়ে যাচ্ছি টি সমান ডি বাই ভি সাইন আলফা। তার মানে তুমি কত কোণে রওনা দিচ্ছ, কত কোণে রওনা দিচ্ছ সেই অ্যাঙ্গেলটা জানতে পারলে, আর কত বেগে রওনা দিচ্ছ ওই বেগটা জানতে পারলেই নদী পারের জন্য সময়টা পেয়ে যাবা। টি সমান ডি বাই ভি সাইন আলফা। বুঝছো? এখানে কিন্তু এই বেগগুলো হিসেবে আসবে না, কারণ এই বেগগুলো তো নদী পার করায় না, এই বেগগুলো এদিকে পাঠায় আর এই বেগটা উপরে পাঠায়। বুঝতে পারছো? নদী পারের জন্য সময়ের সূত্র হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। ঠাড়া মুখস্থ। যে কোনো নদীর, পদ্মা, মেঘনা, যমুনা, তোমার বন্ধুর বাসার সামনের নদী, খালি কত অ্যাঙ্গেলে ঝাঁপ দিচ্ছ আর কত বেগে ঝাঁপ দিচ্ছ সেটা জানতে পারলে নদী পার হইতে টাইম বের করতে পারবা। ডি বাই ভি সাইন আলফা যে কোনো নদীর ক্ষেত্রে কার্যকর। ডি হচ্ছে নদীর প্রস্থ, খারাপ প্রস্থ, আর ভি হচ্ছে তোমার বেগ, আর আলফা হচ্ছে কত অ্যাঙ্গেলে রওনা দিচ্ছ, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, কত ডিগ্রি, যত ডিগ্রি তত বসায় দিবা। ডি বাই ভি সাইন আলফা এই হচ্ছে নদী পারের জন্য সময়। 2 নম্বর সূত্র গেল। এবার 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে নদী যখন পার হইছো, তুমি ভাইয়া দেখো এখান থেকে তুমি এখানে পৌঁছাইছো, তার মানে তুমি এক্স অক্ষ একটা দূরত্ব গেছো না? বলো, মানে এক্স অক্ষের দূরত্বটাকে বলে অনুভূমিক দূরত্ব। যখন তুমি এখান থেকে এখানে পৌঁছাইলা তুমি ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব ঠিকই গেছো, বাট একই সাথে তুমি এক্স অক্ষেও একটা ডিস্টেন্স অতিক্রম করেছো, এটাকে বলে অনুভূমিক দূরত্ব। তো সেই অনুভূমিক দূরত্ব যদি বের করতে বলে, প্রশ্নে অনেক সময় আসবে অনুভূমিক দূরত্ব বের করো। তাহলে অনুভূমিক দূরত্ব কেমনে বের করবো বলো তো দেখি। অনুভূমিক দূরত্ব এখানে এক্স দিলাম, এক্স। আবারও সেম সূত্র, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তো বলো তো অনুভূমিক দূরত্ব পাঠানোর জন্য কোন বেগটা দায়ী?
অনুভূমিক দূরত্ব অতিক্রম করানোর জন্য কোন বেগটা দায়ী? বলো। এখানে বেগ ইন্টু সময় লিখবো। তো সময়ের কোনো দিক মিক কিছু নাই, এখানেও নদী পার হতে যে সময় সেই সময়ই থাকবে। বাট এখানে তোমরা জাস্ট বলো বেগ কোনটা বসবে, ইউ বসবে, ভি বসবে, না ডব্লু বসবে, কোন বেগটা বসবে? অনুভূমিক দূরত্ব পার করার জন্য কোন বেগটা এখানে দায়ী সেই বেগটা বসবে। বলো। অনুভূমিক দূরত্ব মানে এই দিকে দূরত্ব পার করার জন্য কোন বেগটা দায়ী? কোন বেগটা দায়ী কমেন্টে জানাও। অলরেডি তোমাদেরকে এটা বলছি কিন্তু আমি। অনুভূমিক বরাবর মানে এক্স অক্ষে পাঠানোর জন্য দায়ী বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। বুঝতে পারছো? অনেকে ভাবতে পারে শুধু ইউ, না রে ভাই, ভি এরও একটা ইফেক্ট আছে না এইদিকে, আছে। সেটা ইফেক্টটাই হচ্ছে উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা। ইয়েস, তাহলে ভি কজ আলফা ইন্টু টি, তার মানে টি এর মানটা যদি বসাই ইউ প্লাস ভি কজ আলফা, আর টি এর মান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। শেষ। ভাইয়া টাইমের তো কোনো ডিরেকশন নাই, তুমি যখন এখান থেকে এখানে পৌঁছাচ্ছ তখন যেই সময়টা লাগতেছে সেই একই সময় তো তুমি এক্স অক্ষে গেছো, তাই না? তো টাইমের মানটা সেম থাকবে, ডি বাই ভি সাইন আলফা। শেষ। তো এই তিনটা সূত্র অলওয়েজ আমাদের লাগবে। এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার। সবাইকে আমি আবারও বলি, দেখো ভাই দুইটা জিনিস আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। কি দেওয়া আছে? স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। আর নৌকাটা তুমি যে কোনো অ্যাঙ্গেলে রওনা দিতে পারো। সো যে কোনো অ্যাঙ্গেল, এটা 100 ডিগ্রি, 90 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি হইতে পারে। তো আমি সেটা আলফা ডিগ্রি ধরলাম। এরপরে দেখবো আমরা যে এদের লব্ধি বেগ কত, মানে মানে এই দুইটার মিলিত বেগ বা লব্ধি বেগ হচ্ছে ডব্লু। সেই ডব্লুটা হচ্ছে রুট ওভার অফ ইউ স্কয়ার ভি স্কয়ার 2 ইউভি কজ আলফা। সিম্পল হিসাব, ডান। এরপর আমরা দেখতে চাচ্ছি নদী পার হতে কত সময় লাগে। তোমার খালি বুঝতে হবে নদী পার হওয়া মানে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। ভাই আমি নদীতে নৌকা নিয়ে এইভাবে এভাবে ঘুরতে পারি, এভাবে ঘুরতে পারি, এটা নদী এভাবে ঘুরে 100 কিলোমিটারও যেতে পারি। বাট এইভাবে যদি তুমি নদী পার হতে পারবা সেটা তুমি শিওর না। নদী পার হতে হলে অবশ্যই ওয়াই অক্ষে ডি ডিস্টেন্স যেতে হবে, একদম সোজাসুজি ডি দূরত্ব যেতে হবে। আর সোজাসুজি এই দূরত্ব অতিক্রম করার জন্য দায়ী বেগ কোনটা? ওয়াই অক্ষের বেগগুলো। ওয়াই অক্ষে কোন কোন বেগ আছে দেখো, এটা হচ্ছে সেই ওয়াই অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের বেগগুলো কি কি? ওয়াই অক্ষের বেগ হচ্ছে ইউ সাইন 0 ভি সাইন আলফা, মানে বাইচার হচ্ছে ভি সাইন আলফাই। তাহলে ওয়াই অক্ষে একমাত্র বেগ হচ্ছে ভি সাইন আলফা, একমাত্র বেগ, ওয়ান অ্যান্ড অনলি বেগ। আর এই বেগটা দিয়েই আমি ওয়াই অক্ষে যাই, আর বাকি বেগগুলো দিয়ে এক্স অক্ষে যাই। মানে তোমার যদি সিনারিটা দেখাই, এ মনে করো এইদিকে কাজ করে ভি সাইন আলফা, আর এদিকে কাজ করে ইউ প্লাস ভি কজ আলফা। এই দুইয়ের ক্রিয়ায় নৌকাটা এই বরাবর যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি ভি সাইন আলফা দিয়ে উপরে যাচ্ছে, ইউ প্লাস ভি কজ আলফা দিয়ে এই পাশে যাচ্ছে। বুঝতে পারছো? মানে নৌকার হচ্ছে লব্ধি সরণ হচ্ছে এটা, মনে করো এটুকু যদি আমি লম্ব টেনে দেই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওয়াই মানে কত? ডি। তাহলে ডি দূরত্ব যাবে কোন বেগ দিয়ে? ভি সাইন আলফা দিয়ে। দূরত্ব সমান বেগ ইন্টু সময়, ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে টি এর মান আসছে ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে নদী পারের জন্য সময়। যে কোনো নদী আলফা কোণে রওনা দিচ্ছ তাহলে সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। আর এক্ষেত্রে অনুভূমিক দূরত্ব মানে এক্স অক্ষে কতটুকু গেল, এক্স অক্ষে কতটুকু গেল বা পার বরাবর কতটুকু গেল। কারণ পার বরাবর নেওয়ার জন্য দায়ী বেগ কোনটা? এই যে পার বরাবর, এই পার বরাবর নেওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে এক্স অক্ষের বেগ। তাহলে সেই বেগ ইন্টু সময়, সময়ের মান কত? ডি বাই ভি সাইন আলফা। আর এই বেগটা কত? ইউ প্লাস ভি কজ আলফা। বুঝতে পারছো? ডান। সেটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার। ঠিক আছে, এই গেল যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার। এবার সবাই লিখবা, এই সবাই ক্লিয়ার এটা? তাহলে সবার একটাই কথা থাকবে যে সবার একটা কথাই থাকবে যে নদী পার হওয়া মানে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। আর সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। আমরা সবাই ক্লিয়ার এই স্লাইডটা? পরের স্লাইডে যাই। পরের স্লাইডে শর্ত লিখো এবার। সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন লিখে ফেললি, সর্বনিম্ন দূরত্ব কিংবা লম্বালম্বি দূরত্বে নদী পারাপার, এগুলো নতুন কিছু না, খালি অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। নদী পারাপার টাইটেল তো। এবার কি সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বি দূরত্বে আমরা নদীটা পার হব, এভাবে অ্যাঙ্গেলটা ফিক্স করে দিছে আর কি। আগে তো তুমি যে কোনো অ্যাঙ্গেলে রওনা দিছো, বাট এখন যে কোনো অ্যাঙ্গেলে রওনা দিতে পারবা না।
এখন তুমি যে কোনো অ্যাঙ্গেলে রওনা দিতে পারবা না, এখন তোমার এমনভাবে রওনা দিতে হবে যেন লম্বালম্বি দূরত্বে তুমি নদীটা পার হও। শর্তেই বলে দিছি যে সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বি দূরত্বে নদীটা পার হবো। এই মনে করো নদী আমাদের শান্ত শিষ্ট নির্বিশিষ্ট নদী, নদীর কুল নাই, আমাদের নদীর কুল আছে, হচ্ছে নদীর প্রস্থ ডি। ওকে, তো এদিকে মনে করো যে কোনো একদিকে স্রোত যাচ্ছে, এই হচ্ছে স্রোতের বেগ ইউ। এবার শর্তটা বুঝো, সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বি দূরত্ব, লম্বালম্বি দূরত্ব মানে সোজাসুজি, একদম সোজাসুজি দূরত্বে নদীটা পার হতে হবে, এটা শর্ত। এবার শর্ত আছে, মনে করো এটা হচ্ছে ঘাট, ঠিক তার অপোজিট ঘাটে যেতে হবে, মানে এই যে এ বিন্দু আমার ঠিক ডিরেক্ট বি বিন্দুতে যেতে হবে। তাহলে আমাদের এবার শর্ত দিয়ে দিচ্ছে আমরা যে কোনো দিকে যাইতে পারবো না, আমার এ থেকে রওনা দিয়ে বিতে যাইতে হবে। এ থেকে রওনা দিয়ে কিভাবে কোথায় যেতে হবে? বিতে যেতে হবে। এটাই তো সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বি দূরত্ব। তাহলে তোমরা বলো নৌকাটা, কমন সেন্স কি বলে, নৌকাটা কোন দিকে চালাবো বলো? যদি আমি নৌকাটা নিয়ে এইদিকেই রওনা দিই, নৌকাটা বিতে পৌঁছাইতে পারবে? কখনোই পারবে না। স্রোতের ধাক্কা এইদিকে চলে আসবে, যে লব্ধি বরাবর এইদিকে চলে আসবে। তাহলে আমি সোজাসুজি রওনা দিতে পারবো না। আমার যদি সোজাসুজি যাইতে হয়, সোজাসুজি যদি পার হতে হয়, তাহলে ডেফিনেটলি নৌকাটা নিয়ে একটু তেরা করে রওনা দিতে হবে, তাই না? ডেফিনেটলি নৌকাটা নিয়ে একটু তেরা করে রওনা দিতে হবে। এটা হচ্ছে ভি, নৌকার বেগ ভি, এবং এই কোণটা হচ্ছে আলফা। একটু তেরা কোণে রওনা দিলাম যদি আমি এ থেকে বিতে পৌঁছাতে চাই, মানে সর্বনিম্ন দূরত্বে যদি নদীটা পার হতে চাই, তাহলে একটু তেরা করে রওনা দিতে হবে যেন স্রোতের ধাক্কায় আমি এ থেকে বিতে পৌঁছাতে পারি। এটারই বলে সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বি দূরত্বে নদী পারাপার। এখন তোমরা বলো তো এক্ষেত্রে শর্তটা কি হবে? ভাইয়া লব্ধিটা কোন বরাবর হইতে হবে? ইউ আর ভি এর লব্ধিটা হইতে হবে এই বরাবর। শর্ত বা টাইটেল অনুযায়ী এটা হবে লব্ধি ডব্লু। তাহলে ভাই মনে আছে তোমাদেরকে আমরা পড়াইছিলাম লব্ধিটা যে কোনো, এই যে এটা হচ্ছে লব্ধি ডব্লু। ও শিট, তোমাদেরকে আমি পড়াইছিলাম এই যে লব্ধি, দেখো লব্ধি ডব্লু, এই লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব হলে আমরা লব্ধির মানটা ইজিলি বের করতে পারি। দেখো প্যারালাল, লব্ধিটা কর্ণ হবে, তাই না? প্যারালাল প্যারালাল, এই যে লব্ধির সামান্তরিকের কর্ণ হচ্ছে ডব্লু। এবার তুমি ডব্লু দেখো, তুমি ইউভি দেওয়া আছে, ডব্লুটা বের করবা, পারবা কিনা বলো? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পিথাগোরাসের সূত্র হয়ে যাচ্ছে। এই যে আমরা ফার্স্ট অফ অল লব্ধি বেগটা বের করব। এই যে এই ত্রিভুজটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা ইউ, এই বাহুটা ভি, তাই না? এটা ভি, যে এটার প্যারালাল প্যারালাল ভি। তাহলে ডব্লুটা কত হবে? ডব্লুটা হচ্ছে লম্ব। এক নম্বর সূত্র হচ্ছে লব্ধি বেগ। এক্ষেত্রে লব্ধি বেগ হচ্ছে ডব্লু, ডব্লু হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ক্লিয়ার? কেন মাইনাস হইলো ভাইয়া? এটা পিথাগোরাস দিয়ে করছি। এই যে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডব্লু বের করতে হবে, মানে লম্বটা বের করতে হবে, বুঝছো? কারণ আমার লব্ধিটা একটা ভেক্টরের উপর লম্ব হলে প্যারালাল প্যারালাল করে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাই, সেটা সমাধান করলে আমরা ডব্লুটা পেয়ে যাচ্ছি, লব্ধি বেগ। গেল লব্ধি বেগ। আর কি কি জানি বের করি? লব্ধি বেগ বের করলাম, এরপর বের করব কি? নদী পার হতে সময়। রেডি? হ্যাঁ, নদী পার হতে সময়ের জন্য আমার ডেফিনেটলি আগে আলফাটা হিসাব করতে হবে, তাই না? আলফাটা হিসাব করতে হবে, কারণ লিখো নদী পার হতে সময়, নদী পার হতে সময় সূত্র ছিল টি সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমাদের আলফাটা তো জানা নাই, আলফাটা হিসাব করতে হবে। তোমরা একটা জিনিস চিন্তা করো, এখানে নৌকাটা কই যাবে? সোজাসুজি যাবে, মানে কোন অক্ষে যাবে নৌকাটা? নৌকাটা এ থেকে রওনা দিয়ে সোজাসুজি, অক্ষ কয়টা? দুইটা। নৌকাটা কি এখানে এক্স অক্ষে যাচ্ছে নাকি না? ইয়েস অর নো বলো। নৌকাটা কি এক্স অক্ষে এক বিন্দুও যাচ্ছে? তোমরাই বলো। নৌকাটা এখান থেকে রওনা দিয়ে সোজাসুজি যাবে, মানে এই বরাবর যাবে। নৌকাটা এক বিন্দু পরিমাণ কি এক্স অক্ষে যাচ্ছে? না। এখানে লিখে নাও নৌকাটি শুধুমাত্র ওয়াই অক্ষে যায়, ওয়াই অক্ষে যায়। তাহলে এক্স অক্ষে বেগের উপাংশের সমষ্টি শূন্য। সমষ্টি কত?
সমষ্টি শূন্য, এইগুলোই লিখবা। দেখো ভাইয়া আমরা দেখছিলাম এটা যদি লম্ব উপাংশে ভাগ করি, এদিকে হচ্ছে ইউ কত কোণ আছে 0 ডিগ্রি, তাহলে ইউ cos 0, এই যেখানে যদি আমি লিখি এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ বেগগুলো দেখতে যাচ্ছি, ইউ আর ভি, ইউ কত কোণ আছে 0, তাহলে ইউ cos 0 মানে ইউ, আর ভি কত কোণ আছে আলফা, তাহলে ভি cos আলফা। ঠিক একইভাবে ইউ সাইন 0 মানে 0, পরে থাকবে খালি ভি সাইন আলফা। খেয়াল করো এখানেও জিনিসটা সেম টু সেম, চেঞ্জ হবে না। তাহলে এক্স অক্ষে যাওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা, আর ওয়াই অক্ষে যাওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে ভি সাইন আলফা। কারণ আমাদের এই শর্ত অনুযায়ী নৌকাটা এ থেকে ডিরেক্ট বি তে যাচ্ছে, তার মানে ওয়াই বরাবরই যাচ্ছে নৌকাটা ফাইনালি। তাহলে এক্স কি নৌকাটা যাচ্ছে এক্স অক্ষে? যাচ্ছে না। নৌকা এক্স অক্ষে যাওয়া না যাওয়া মানে কি? এই বেগগুলো সমষ্টি শূন্য, বুঝছো ভাইয়া? এরা সমষ্টি শূন্য দেখাই এরা এক্স অক্ষে নিতে পারতেছে না। নৌকা এক্স অক্ষে না যাওয়া মানে হচ্ছে এক্স অক্ষে বেগের উপাংশের সমষ্টি শূন্য। অর্থাৎ আমরা লিখতে পারবো, সুতরাং আমরা লিখতে পারবো এক্স অক্ষে বেগ কারা কারা? ইউ প্লাস ভি cos আলফা, এটা হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারবো বা ভি cos আলফা সমান মাইনাস ইউ, সুতরাং cos আলফা সমান মাইনাসের ইউ বাই ভি। তো এখান থেকে আমরা আলফার মানটা হিসাব করতে পারবো। এই আলফা হিসাব করে জাস্ট এখানে যদি বসায় দাও তাহলে আমার সময় বের হয়ে আসলো। ঠিক আছে, বুঝছো? এটাই লিখবা, নৌকাটি ওয়াই অক্ষে যায়, তার মানে এক্স অক্ষে যে বেগগুলো আছে তাদের সমষ্টি 0। এদের যদি সমষ্টি কিছু একটা থাকতো তাহলে তো এক্স অক্ষে যাইতো। এক্স অক্ষে না যাওয়া মানে কি? দাও তো তুমি এখান থেকে এখানে পাইছো নৌকাটারে, এক্স অক্ষে বিন্দু পরিমাণ লড়ে নাই, তার মানে এক্স অক্ষে না যাওয়া মানে কি? এদের কোনো ইফেক্টই নাই, এদের সমষ্টি 0। তাহলে আলফার কজ আলফা সমান মাইনাসের ইউ বাই ভি, মানে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বুঝলা? তো আলফার মান এখানে বসাইলেই তুমি পেয়ে যাবে। আরেকটা কি আছে জানি, আরেকটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। ভাই 3 নম্বর সূত্র, এখানে অনুভূমিক দূরত্ব নাই, 0। অনুভূমিক দূরত্ব নাই, এক্স অক্ষে কোনো দূরত্ব নাই এখানে। বুঝলা সবাই? আর তোমার মনে হতে পারে ভাইয়া আমি পিথাগোরাস দিয়ে লব্ধি করব না, তাতেও সমস্যা নাই। তুমি যেহেতু জানো নৌকাটা সোজাসুজি যাবে, প্রশ্নে বলে দিছে সোজাসুজি যাবে মানে লম্বালম্বি, তাহলে ও এক্স অক্ষে যাচ্ছে না। এক্স অক্ষে না যাওয়া মানে এই লাইনটা, এই যে এখান থেকে এটুকু লিখে দিবা। এক্স অক্ষে না যাওয়া মানেই এক্স অক্ষে বেগের সমষ্টি শূন্য, সোজাসুজি মানেই এক্স অক্ষে বেগের সমষ্টি শূন্য। তাহলে আলফা হবে এটা। তো কজ আলফার মান যদি এটা হয়, এবার তুমি ট্রেডিশনাল নিয়মে যদি লব্ধি বের করো, দেখো লব্ধির সূত্র কি? রুট ওভার অফ ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv কজ আলফা, এটা লিখলাম। কজ আলফার মান কত? মাইনাসের ইউ বাই ভি, যত রুট ওভার অফ ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv। কজ আলফার মান হবে মাইনাসের ইউ বাই ভি, মাইনাসের ইউ বাই ভি, ভি ভি কাটা, তাহলে 2 মাইনাসের 2u স্কোয়ার। দেখো তো আলটিমেটলি ওইটাই পাচ্ছ, রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই যে সেম বল সেম লাইন, এটাই পাচ্ছ। তো ভাই এই সূত্রগুলো তখনই যখন সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বী দূরত্ব বলবে, মনে থাকবে। তো আমরা কি কি বললাম দেখো, সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বী দূরত্ব মানে এই বরাবর যাবে, মানে নৌকাটা এক্স অক্ষে চুল পরিমাণ লড়বে না, সোজা যাবে। সোজা যাওয়ার জন্য অবশ্যই নৌকাটাকে একটু বাঁকায় রওনা দিতেই হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। হ্যাঁ, বাঁকায় রওনা দিলে এই ইউ আর ভি এর লব্ধি মানে সোজাসুজি। ওকে, তাহলে ভাইয়া ওয়াই অক্ষে যাওয়া মানে এক্স অক্ষে বেগ শূন্য। সবাই বলো, ওয়াই অক্ষে যাওয়া মানে এক্স অক্ষে বেগ শূন্য। এই যে এটাই, নৌকাটি শুধুমাত্র ওয়াই অক্ষে যায়, তাহলে এক্স অক্ষে বেগের সমষ্টি শূন্য। তাহলে এক্স অক্ষে বেগ কারা কারা? ইউ প্লাস ভি কজ আলফা শূন্য। তাহলে আলফার মানটা পেয়ে গেলাম, আলফাটা পেয়ে গেলাম, আলফাটা পেয়ে গেলাম। তাহলে সূত্র মুখস্থ রাখবা, সর্বনিম্ন দূরত্ব বললেই কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। সর্বনিম্ন দূরত্ব বললেই কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি। তারপরে লব্ধি বেগটা তুমি পিথাগোরাস দিয়ে বের করতে পারো, অথবা চাইলে আলফার মান বসায় এখান থেকেও বের করতে পারো, একই আসবে, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। নদী পার হতে সময় ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। কারণ অনেকে এখানে দেখো, এখানে আরেকটা সূত্র লেখা যাবে, দেখো ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে লব্ধি বেগ লেখা যাবে। কেন? কারণ দেখো লব্ধি বেগ পুরোটা ওয়াই অক্ষে কাজ করতেছে, ভি সাইন আলফাটাও কোন অক্ষে ছিল? ওয়াই অক্ষেই ছিল, মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেমই আসবে, এত মাথা পেঁচানোর দরকার নাই। দেখো টি সমান দূরত্ব বাই বেগ, দূরত্ব বরাবর বেগ ছিল ভি সাইন আলফা, এখানে লব্ধি বেগটাও ওই দূরত্ব বরাবরই, এই কারণে এই বেগ দিয়ে ভাগ দিলেও একই অ্যান্সার আসবে।
এইখানে ভি সাইন আলফার মান যা হবে এই মানটা তাই হবে। তো এত পেঁচানোর দরকার নেই, তোমাদেরকে আমি পরে সামারি করে দিব, সমস্যা নেই। তিনটা সূত্র, অলওয়েজ তিনটা সূত্র। লব্ধি বেগ কত, কত সময় লাগে, সময়ের জন্য আলফা লাগবে, আলফা এইভাবে বের করব। আর এই তো, আর এখানে এক্স এর মান 0, এখানে এক্স এর মান 0। এটা হলো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। ক্লিয়ার সবাই? এখানে যেহেতু এক বিন্দু এক্স অক্ষে লড়ে না, তাহলে এক্স বা অনুভূমিক দূরত্বের মান হচ্ছে 0। ওকে, এরপর আসি আমরা 3 নাম্বার একটা জিনিসে, সেটা হচ্ছে আমি এরপরে শর্ট পুরোটা সামারি করে দেবো, কোনো সমস্যা নাই। লিখো সর্বনিম্ন দূরত্ব গেল, এরপরে লিখবা সর্বনিম্ন সময়ে নদী পারাপার। সর্বনিম্ন সময়ে নদী পারাপার, সর্বনিম্ন সময়ে নদী পারাপার। এই টপিকটাও গুরুত্বপূর্ণ একটা টপিক। এই মনে করো আমাদের নদী শান্তশিষ্ট নির্বিশিষ্ট নদী। ওকে, এই হচ্ছে আমাদের নদী, ঠিক আছে। এবার এই নদীর প্রস্থতা আবারও ডি, নদীর প্রস্থ ডি, স্রোতের বেগ হচ্ছে এইদিকে, মনে করো একই দিকে ইউ, স্রোতের বেগ ইউ। এবার তুমি কোন কিভাবে পার হবো এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে সবচেয়ে কম সময়ে পার হইতে হবে। সবচেয়ে কম সময়ে তোমার নদীটা পার হইতে হবে। মনে করো এ থেকে তুমি এখানে বিতে যাও, সিতে যাও, যেখানে খুশি সেখানে যাও, সবচেয়ে কম সময়ে পার হইতে হবে। শর্ত হচ্ছে সবচেয়ে কম সময়ে যেতে হবে, পার হইতে হবে নদীটা। এবার কি করব, যেহেতু সময়ের কথা বলছে, আমরা সময়ের সূত্রটাকে লিখি। দেখো 1 নাম্বার সময়ের সূত্র কি, টি সমান ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে নদী পারের জন্য সময়। এখন এই সময়টাকে করতে হবে মিনিমাম, মিনিমাম মানে সবচেয়ে কম বানাইতে হবে, এই সময়টাকে ছোট বানাইতে হবে, ছোট। নদীর প্রস্থতা চেঞ্জ করতে পারবা না, ভিও চেঞ্জ করতে পারবা না, এই আলফাটা হচ্ছে কত অ্যাঙ্গেলে তুমি রওনা দিচ্ছ এটারে চেঞ্জ করতে পারবা। তাহলে দেখো তো, এটারে যদি ছোট বানাইতে চাও, টি এর সাথে সাইন আলফার সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি একটু দেখি, টি এর সাথে সাইন আলফার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? ডি আর ভি কিন্তু চেঞ্জ করতে পারবা না, কারণ এগুলো কোয়েশনেই দেওয়া আছে। এবার টাইমটাকে তোমার ছোট বানাইতে হবে, তাহলে কি করতে হবে, সাইন আলফাকে কি করতে হবে, বড় বানাইতে হবে। টাইমটাকে যদি আরো ছোট বানাতে চাও, সাইন আলফাকে আরো বড় বানাইতে হবে। টাইমটাকে যদি আরো ছোট বানাতে চাও, সাইন আলফাকে আরো বড় করতে হবে। তো টাইমটারে যদি মিনিমাম করতে চাও, সাইন আলফারে করতে হবে ম্যাক্সিমাম। তাহলে লিখো when sin আলফা ম্যাক্সিমাম, নদী পারের জন্য টাইম হয়ে যাবে মিনিমাম, মিনিমাম, ঠিক আছে। এখন আমরা একটা ব্যাপার জানি, সাইন আলফার ম্যাক্সিমাম মান আমরা জানি, সাইন আলফার ম্যাক্সিমাম মান কত। সুতরাং সাইন আলফা সমান সমান 1 হলে আমার নদী পারের জন্য টাইমটা হয়ে যাবে মিনি। সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে আলফা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আমাদের কাজ শেষ এখানে। তাহলে সর্বনিম্ন সময় নদী পার হতে হলে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকাটা চালাইতে হবে। নৌকাটা আমি এইভাবে চালাবো, চালানো শুরু করব, নৌকার বেগ ভি, এই কোণটা কত, 90 ডিগ্রি। বুঝতে পারছো? আর অনেকে ভাবতে পারো ভাই এটা তো আগের কেস। না রে ভাই, আগের কেসে তুই নৌকাটা এইভাবে চালাইছিলি, ওইখানে পৌঁছাইছিলি, বাট এবার চালাইছো সেইভাবে। স্রোতের ধাক্কা নৌকার বেগের লব্ধি বরাবর পৌঁছাবে, এই যে সামান্তরিক আঁকলাম, পৌঁছাবা এইখানে। বুঝতে পারছো? আগেরটার মতো না, এবার তুমি পৌঁছাবা এই জায়গায়। বুঝতে পারছো? এটা হচ্ছে লব্ধি বেগ ডব্লিউ। পৌঁছাবা তুমি ওইখানে, বুঝতে পারছো? মানে ওইখানে পৌঁছাবা, কিন্তু সবচেয়ে দ্রুত সময়ে পৌঁছাবা। তো কোনো নদী যদি তোমার সবচেয়ে দ্রুত সময় পার হইতে হয়, তাহলে কোনো কথা না বলে স্রোতের সাথে লম্বভাবে রওনা দিবা, তাহলে সবচেয়ে ফাস্ট পার হবা। একদম অপোজিটে যেতে পারবা না, স্রোতের ধাক্কায় লব্ধি বরাবর যাবা, এখানে পৌঁছাবা, কিন্তু সবচেয়ে ফাস্ট পৌঁছাবা, ফাস্ট। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝে ফেললাম যে সর্বনিম্ন সময় বললেই কত কোণে রওনা দিতে হবে, 90 ডিগ্রি। কত কোণে রওনা দিতে হবে, 90 ডিগ্রি। ওকে, 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এক্ষেত্রে সময় কত লাগতেছে, এক্ষেত্রে সময়
সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফার মান জানো 90 ডিগ্রি, তার মানে ডি বাই ভি। এটা হচ্ছে সর্বনিম্ন সময়, এটার আমি টি মিনিমাম লিখে দিই, টি মিনি। এটা হচ্ছে সর্বনিম্ন সময় ডি বাই ভি, কারণ আলফা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে লব্ধি বেগ কত বলো? 3 নাম্বার লব্ধি বেগ দেখি কে কে পারে। লব্ধি বেগ পিথাগোরাস দিয়েও করতে পারো বা লব্ধি সূত্র দিয়েও করতে পারো। ডব্লু দেখো ইউ আর ভি এর লব্ধি তোমরা জানো, এটা কি সর্বনিম্ন সময়, তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধি কত হবে? লব্ধি হবে √অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কারণ মন চাইলে পিথাগোরাস দিয়েও চিন্তা করতে পারো, এটা ইউ, এই লম্বটা হচ্ছে ভি, তাহলে অতিভুজ হচ্ছে ডব্লু, তাহলে ডব্লু হচ্ছে √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। শেষ ভাইয়া। 2uv cos 90, cos 90 এর মান তো 0ই, এখানে প্লাস 2uv cos 90, cos 90 0, তাহলে লব্ধি বেগ √অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারে আসবে লব্ধি বেগ। এখানে আবার সময় ডি বাই লব্ধি বেগ দিও না, কারণ লব্ধি বেগ কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, লব্ধি বেগ মাঝ বরাবর কাজ করতেছে। তো যখন তুমি ডি বাই সামথিং লিখতেছো, তখন ডি বরাবর যেই বেগ সেটাই ইউজ করব। ডি বরাবর বেগ এখানে ভি, তাহলে অনলি ডি বাই ভি লব্ধি বেগ। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। 4 নাম্বার সূত্র, সেটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। দেখো তো সে এক্স অক্ষের দূরত্ব গেছে না? গেছে। অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব সূত্র কি? এক্স সমান, মনে আছে এক্স অক্ষের বেগ ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। খেয়াল করে দেখো তো এখানে আলফার মান কত? এখানে আলফার মান 90 ডিগ্রি, তাহলে ভি কজ 90 মান কত? 0, তাহলে ইউ ইন্টু টি, টি কত? ডি বাই ভি। শেষ। বুঝছো? এখানে আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক্ষেত্রে এই যে এক্স এর মানে এই যে এটুকু, মানে এই যে এটুকু অনুভূমিক দূরত্ব, নৌকার অনুভূমিক দূরত্ব এক্স। এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, আলফার মান তো 90, তাহলে cos 90 মান 0, তাহলে ভি cos 90 মানে 0, পরে থাকবে ইউ, আর টি এর মান হচ্ছে ডি বাই ভি। শেষ। সো এই কেসগুলো যদি মাথায় ঢুকে তাহলে ডান। এবার চলো পুরো সবগুলো জিনিস আমি একসাথে একটু সামারি করে দিই। ওকে, তাহলে কয়টা কেস করলাম? 3টা কেস। একটা হচ্ছে এই প্রথম কেসটা বুঝতে পারলে সব শেষ, যে কোনো অ্যাঙ্গেলে নদী পারাপার, এটা যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে। লব্ধি বেগ হচ্ছে এটা, সময় হচ্ছে, সময় বের করতে হলে যেতে হবে কি? ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। কোন বরাবর বলো তো দেখি? যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব, তাহলে দূরত্ব হচ্ছে ডি, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। এখন বেগ ওয়াই অক্ষ বরাবর কেমনে বের করছে? এই যে উপাংশ দিয়া, এক্স অক্ষে বেগ হচ্ছে ইউ কস 0 প্লাস ভি কস আলফা, ওয়াই অক্ষে বেগ হচ্ছে ইউ সাইন 0 ভি সাইন আলফা, কাটাকাটি করলে ভি সাইন আলফাই থাকে। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ। আর অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স অক্ষের বেগ ইন্টু সময়, ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। শেষ। এই গেল এটা। তারপরে সর্বনিম্ন দূরত্ব বলতে বোঝায় সোজাসুজি, মানে জাস্ট ওয়াই অক্ষেই যাবে, নৌকাটা তিল পরিমাণ এক্স অক্ষে লড়বে না, তার মানে একদম সোজাসুজি লব্ধি কাজ করবে। তো স্রোত এদিকে, অবশ্যই নৌকা নিয়ে এদিকে রওনা দিবা। তো নৌকাটা যদি সোজাসুজিই যায়, নৌকাটা যদি সোজাসুজিই যেতে হয়, তাহলে এক্স অক্ষের বেগগুলোর সমষ্টি কত হবে? 0 হবে। তাহলে প্রথম লাইনে হচ্ছে এক্স অক্ষের বেগগুলোর সমষ্টি 0, তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আলফার মান এখানে বসালে টাইম পেয়ে যাবা, আলফার মান দিয়ে লব্ধি বেগ বের করলে এটা পাবা। অথবা যারা চালাক আছো তারা এটা পিথাগোরাস দিয়ে লব্ধি বেগ বের করতে পারবা। এখানে লব্ধিটা হচ্ছে লম্ব, লম্বর যদি লব্ধি হয় তাহলে √অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। শেষ। এরপরে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় মানে সময় সূত্রে যাব। আলফা বড় হলে টি ছোট হবে, আলফা তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে টি কত? ডি বাই ভি। এক্ষেত্রে লব্ধি বেগ কত? √অফ ভি স্কয়ার ইউ স্কয়ার। আর এক্ষেত্রে অনুভূমিক দূরত্ব কত? এই যে ইউ ইন্টু ডি বাই ভি। শেষ। কারণ আলফা তো 90 ডিগ্রি। এই তো, এই জিনিসগুলোই আমি এখন আবার সামারি করে দেব, তাহলে নদী নৌকা নিয়ে তুমি আর কখনোই আটকাবা না। এবার আমরা হরেক রকম প্রবলেম সলভ করবো, সমস্যা নেই। সামারি রেডি? সামারি হচ্ছে এখানে 3টা কেস, তাই না? একটা হচ্ছে যে কোনো এনিথিং, এনিথিংটা পারলে বাকি সবই পারা যাবে, এ কারণে এনিথিংটা আগে দেখেছি। এরপরে সর্বনিম্ন দূরত্ব, এরপর হচ্ছে সর্বনিম্ন সময়। লিখো 3টা কেস কি কি? যে কোনো, এনি অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা কেস। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা লম্বালম্বী দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। আর এটা হচ্ছে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। ওকে, সো 3টাকে আমরা বাক্সের মধ্যে ঢুকাই দিই। এনি অ্যাঙ্গেল, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন সময়।
সো সর্বনিম্ন এনি অ্যাঙ্গেল মানে কি, যে কোন অ্যাঙ্গেলে তুমি রওনা দিচ্ছ আলফা কোণে, তাহলে লব্ধি বেগ হচ্ছে √, স্রোতের বেগ স্কোয়ার, নৌকার বেগ স্কোয়ার, 2uv cos আলফা। এক্ষেত্রে সময় নদী পারের জন্য সময় হচ্ছে d/v sin আলফা, যেহেতু আলফা কোণে রওনা দিচ্ছ। আর এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স অক্ষের বেগ u + v cos আলফা ইন্টু টি। টি এর ভ্যালুটা জাস্ট বসাই দিবা, u + v cos আলফা, টি এর মান হচ্ছে d/v sin আলফা। এটা আবার cos আলফা বাই sin আলফা cot আলফা লিখে দিও না, এটা ব্র্যাকেটের ভেতর, এটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, শেষ। এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে। এবার সর্বনিম্ন দূরত্ব, ভাই সর্বনিম্ন দূরত্ব মানেই ওয়াই অক্ষে দূরত্ব, ওয়াই অক্ষে, ঠিক আছে? তার মানে এক্স অক্ষে সে লড়বেই না। এক্স অক্ষে না লড়লে এটা মানে সর্বনিম্ন দূরত্ব মানে এক্স অক্ষে যাবেই না, এটা লিখে নিবা ফার্স্টে। এক্স অক্ষে যাবেই না, যাবেই না, এটা হচ্ছে কথা। সর্বনিম্ন দূরত্ব মানে নৌকাটা এক্স অক্ষে বিন্দু পরিমাণও যাবে না। আর এক্স অক্ষে না যাওয়া মানে কি, এক্স অক্ষের বেগ শূন্য, এক্স অক্ষের বেগ শূন্য। এক্স অক্ষের বেগ কে কে আছে, u + v cos আলফা, এরা শূন্য। এখান থেকে যদি আলফা বের করো, আলফা হবে cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। তো ঠাডা মুখস্থ করবা এইটা, এটা ঠাডা মুখস্থ, যে সর্বনিম্ন দূরত্ব বললেই এই লাইনগুলো ঠাডা মুখস্থ। এক্স অক্ষে যাবে না, তার মানে এক্স অক্ষে বেগের উপাংশ শূন্য, u + v cos আলফা শূন্য, আলফা সমান cos ইনভার্স মাইনাস u/v। ফার্স্টে এইটা, যে সর্বনিম্ন দূরত্ব বললেই আলফা হচ্ছে cos ইনভার্স মাইনাস u/v, cos ইনভার্স মাইনাস u/v। সর্বনিম্ন দূরত্ব কথাটা উল্লেখ আছে মানেই আলফা হচ্ছে cos ইনভার্স মাইনাস u/v। শেষ, আলফা শেষ। আলফা বের করতে পারলে আমরা সময় বের করতে পারবো, কারণ সময়ের সূত্র হচ্ছে t সমান d/v sin আলফা। শেষ। এখন লব্ধি বেগ কত তোমরা জানো, সর্বনিম্ন দূরত্বে আমার লব্ধি বেগটা y অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাই না? তাহলে y অক্ষ বরাবর ক্রিয়াশীল হলে লব্ধি হচ্ছে লম্ব, লম্ব হলে √v² - u²। খেয়াল করো, এটা হচ্ছে লব্ধি বেগ w, এটা হচ্ছে u, আর এটা হচ্ছে আমাদের v। এই wটা কেমনে বের করে, পিথাগোরাস দিয়ে করতে পারি। এখন এখানে একটাই কাহিনী, সেটা হচ্ছে যেহেতু লব্ধি বেগটা y অক্ষ বরাবর d বরাবর ক্রিয়াশীল, তাহলে এখানে লব্ধি বেগ দিয়েও তুমি একই সময় বের করতে পারো, আর কিছু না। সবসময় কিন্তু এটা আসবে না। এখানে কেন আসতেছে, কারণ লব্ধি বেগটা y অক্ষ বরাবর, মানে লব্ধি বেগটা y অক্ষ বরাবর d দূরত্ব, এই কারণে তুমি চাইলে লব্ধি বেগ দিয়েও এই সময়টা বের করতে পারো, দ্যাটস ইট। আর এক্ষেত্রে x এর মান অবশ্যই 0, কোনো অনুভূমিক দূরত্ব নাই। শেষ, এটুকুই। তাহলে কি শিখলাম, এই লাইনটুকু মনে রাখতে হবে এখান থেকে এটুকু, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সর্বনিম্ন দূরত্ব মানে y অক্ষে যাবে, x অক্ষে যাবে না। তাহলে এটা শূন্য, আলফা বের করে ফেললাম, আলফা দিয়ে টাইম বের করলাম, টাইম দিয়ে যে আবার আলফা দিয়ে লব্ধি বেগও বের করা যাবে, বা পিথাগোরাস দিয়েও করা যাবে। শেষ। এবার সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় মানে আলফা সমান 90 ডিগ্রি, ঠাডা মুখস্থ। তাহলে টি সমান কত, d/v, d/v। আলফা 90 ডিগ্রি মানে কি হচ্ছে স্রোতের বেগ, তোমার নৌকাটা এইভাবে চালাইতে হবে, কিন্তু তুমি তো ওইখানে পৌঁছাবা না, তুমি পৌঁছাবা লব্ধি বরাবর, এই যে এটা লব্ধি। তাহলে এখান থেকে লব্ধি আমরা বের করতে পারি, লব্ধি হচ্ছে √v² + u², বুঝাই যাচ্ছে। এক্ষেত্রে অনুভূমিক দূরত্ব হচ্ছে u + v cos আলফা, আলফার মান যেহেতু 90, 0 ইন্টু টি, টি কত, d/v। শেষ। এই তো, এই হচ্ছে সূত্র, সকল সূত্র আমাদের একটা স্লাইডে লেখা, মনে থাকবে। এই সবাই সবকিছু ক্লিয়ার, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, কোনোটা নিয়ে ভেজাল থাকলে বলো। যেখানে কেন ইউ, ভাই এখানে ছিল u + v cos আলফা, আলফা 90 দেখা, cos 90 এর মান 0, পরে থাকবে ইউ, আর টাইমের মান তো d/v। এটা হচ্ছে মিনিমাম টাইম, মিনিমাম, এটারও মিনিমাম লিখতে পারো, এটা হচ্ছে টি মিনিমাম, মানে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব। বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও যে অল ক্লিয়ার। ওকে, সো নদী নৌকার টপিক আমাদের ডান। এবার আমরা একটা অঙ্ক সলভ করব, অঙ্ক করার পর ছুটি, আর নেক্সট প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। নদী নৌকার অনেক অনেক প্রবলেম আছে, আশা করি সবগুলো তোমরা তুলছো। এবার চলো দেখো অঙ্কটা একটু পড়ি। অঙ্কেতে কি বলছে, বলছে নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ও প্রতিকূলে 18 এবং 6, স্রোতের অনুকূলে 18 এবং 6, এগুলো নবম দশম, 18 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার। প্রশ্ন হচ্ছে কত বেগে কোন দিকে চালনা করলে নৌকা সরাসরি অপর পারে পৌঁছাবে, নৌকা সরাসরি অপর পারে পৌঁছাবে, বলতো কোন কেস? এটা হচ্ছে 1 নম্বর কেস,
এটা 2 নাম্বার কেস, এটা 3 নাম্বার কেস। বলো তো এখানে প্রশ্ন কোন কেস? আমাদের যে প্রশ্নটা এটা কোন কেস? সরাসরি অপর পারে পৌঁছাবে, সরাসরি অপর পারে পৌঁছাবে। এটা প্রথম কেস, দ্বিতীয় কেস নাকি তৃতীয় কেস? কত বেগে কোন দিকে চালনা করলে নৌকাটা সরাসরি অপর পারে পৌঁছাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কোনটা বলো? কমেন্টে বলো। ওকে, আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে বলে দিছে স্রোতের অনুকূলে প্রতিকূলে বলে দেওয়া মানে হচ্ছে, ধরি নৌকার স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। অনুকূল মানে ইউ প্লাস ভি, তাই না, সমান 18। আর প্রতিকূল মানে ভি মাইনাস ইউ সমান কত? 6। যোগ বিয়োগ করলে 2v, ইউ ইউ কাটা, 2v সমান 24। নৌকার বেগ পাচ্ছি 12 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগটা যে কোনো একটা সমীকরণে বসালে স্রোতের বেগ পাবা 6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ আমরা পেয়ে গেছি। এবার কোন দিকে চালাইলে সরাসরি অপর পারে পৌঁছাবে? এটা নাকি 3 নাম্বার কেস। বলো দে কয় কি? সরাসরি অপর পারে পৌঁছাবে মানে কি? কম সময়ে পৌঁছাবে, ছাগল কোথাকার। সরাসরি অপর পারে মানে এই যে এখান থেকে তুমি রওনা দিছো, সরাসরি অপর পারে মানে এখানে পৌঁছাবে, বিতে পৌঁছাবে। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ এই যে এইদিকে, স্রোতের বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে 6, নৌকার বেগ হচ্ছে 12। তো সরাসরি অপর পারে পৌঁছাবে মানে বিতে পৌঁছাবে। তাহলে ডেফিনেটলি নৌকাটাকে আমার একটু এই দিকে তেরায় রওনা দিতে হবে, তাই না? নৌকাটাকে আমার একটু এদিকে তেরায় রওনা দিতে হবে, যেন লব্ধিটা ঠিক এই বরাবর ক্রিয়াশীল হয়। এটা যেন লব্ধি হয়, ডব্লু, তাই না? এবার বলো সরাসরি অপর পারে পৌঁছানো মানে কি? এই যে এইভাবে লিখবা, সরাসরি সরাসরি অপর পারে পৌঁছানো মানে অপর পারে পৌঁছালে এক্স অক্ষে যাবে না, এক্স অক্ষে যাবে না, নৌকাটা এক্স অক্ষে যাবে না। সরাসরি যদি অপর পারে পৌঁছায় নৌকাটা এক্স অক্ষে যাবে না। এক্স অক্ষে না যাওয়া মানে কি? ইউ প্লাস, সুতরাং এক্স অক্ষে বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এটা হচ্ছে 0। এক্স অক্ষে বেগ হচ্ছে যে এটা যদি আলফা কোণ হয়, এক্স অক্ষে বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এটা হচ্ছে 0। সমাধান করে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ কত? মাইনাস 6/12, এটা হবে 120 ডিগ্রি। শেষ, এই আছে অ্যান্সার। তার মানে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এটা সিকিউতে আসলে এইভাবে করবা। আর যদি এমসিকিউতে আসে, যখনই তুমি দেখবা সরাসরি অপর পার, তখনই আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। শেষ, এমসিকিউতে আসলে। হ্যাঁ, আচ্ছা, শিজুকা খুব সুন্দর কোশ্চেন করেছো। যেভাবে বাঁকা হয়ে যাওয়া মানে মানে এই বরাবর রওনা দেওয়া মানে তো সে এদিকে যাচ্ছে, তাহলে তো সে এক্স অক্ষে যাচ্ছে। ভাইয়া আমার লব্ধিটা দেখতে হবে। সে বাঁকা হয়ে রওনা দেওয়া মানে সে কিন্তু এদিকে এদিকে যাওয়া শুরু করবে না ভাই। লব্ধি যেহেতু এই বরাবর, নৌকাটা এই বরাবরই যাবে। তুমি এইভাবে চালাচ্ছ, বাট দেখো তুমি এখানে চলে আসছো, তার মানে দুইয়ের লব্ধি মিলে এই বরাবর। আবারও বুঝো, একটা ফুটবলরে তুমি লাথি মারলা, আরেকজন লাথি মারলো, ফুটবলটা কি দুই দিকে যাবে নাকি অনলি লব্ধি বরাবর যাবে? লব্ধি বরাবর। তো তুমি এই দিকে নৌকাটা ঘুরায় রওনা দিছো, কিন্তু আলটিমেটলি নৌকার লব্ধি তো এই বরাবর, ফাইনালি এখানে যাবে। যেমন দেখো তুমি যে কোশ্চেনটা করছো, এখানে দেখো তোমরা, এখানে খেয়াল করো, এখানে আমি ভি দিয়ে, ভি কিন্তু এইখানে, তাই না? এই যে ভি তো এই বরাবর, তাহলে সেই অনুযায়ী এটা এক্স হওয়ার কথা, বাট আমরা কি এটা এক্স হিসেবে নিয়েছি? মানে ভি এর কারণে এক্স নিয়েছি না, আমরা দেখেছি লব্ধির কারণে কোথায় যায়, লব্ধির কারণে এখানে যাচ্ছে। তাহলে তখন আমার এক্স কিন্তু এই পুরোটা, বুঝতে পারছো? তো ভি কে জাজ করে তুমি এক্স বলতে পারো না। এখানে ইউ আর ভি দুইটার মিলিত ফলাফলকে জাজ করে তোমার এক্স কে ধরতে হবে। হ্যাঁ, এখানে ভি চাইপা গেছে এক্স অক্ষে না, ইউ আর ভি এর লব্ধিকে দেখে যে বুঝতে হবে যে এক্স অক্ষে গেছে কিনা। লব্ধিটাকে দেখবো, লব্ধিটাকে এক্স অক্ষে যাচ্ছে, যাচ্ছে না, তার মানে পুরোটাই ওয়াই অক্ষে। মনে থাকবে? বুঝতে পারছো সিজুকা? আমরা শুধুমাত্র ইউ কিংবা শুধুমাত্র ভি কে দেখে কখনোই বলতে পারবো না যে এক্স অক্ষে যাচ্ছে না ওয়াই অক্ষে যাচ্ছে।
আমাদের লব্ধিকে দেখতে হবে, লব্ধিকে দেখে বুঝতে হবে যে সে এক্স অক্ষে যাচ্ছে নাকি ওয়াই অক্ষে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। আমি আজকে আরেকটা অঙ্ক করাই, আজকে শেষ অঙ্ক, আজকে শেষ অঙ্কটা এটা দিয়ে করাই। এটা ওকে, সেখানে কিছু ইমেজ মিসিং আছে। দেখো এই অঙ্কটা দিয়ে আমরা আজকে শেষ করব। দেখো একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্রোতের বেগ মানে ইউ। স্রোতের সাথে 4 কিলোমিটার পার আওয়ার বেগে 60 ডিগ্রি কোণে নৌকা চালনা করলে 1 কিলোমিটার প্রস্থের নদী পার হতে কতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখো কেসটা হচ্ছে এরকম, যে হচ্ছে নদী, এখানে স্রোতের বেগ হচ্ছে এই যে এদিকে, স্রোতের বেগ ইউ 5 মিটার পার সেকেন্ড, তাই না? স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকার বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার। এটাকে কষ্ট করে মিটার পার সেকেন্ডে নিয়ে নাও। ভাইয়া মিটার পার সেকেন্ডে নিতে হলে কিলোমিটার পার আওয়ারকে জাস্ট 3.6 দ্বারা ভাগ করতে হবে, মানে 4 ভাগ 3.6 চলে যাবে মিটার পার সেকেন্ডে। 4 ভাগ 3.6 হবে 1.12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে? তো নৌকাটা আমরা 60 ডিগ্রি কোণে চালাবো, তাই না? এখানে প্রশ্ন অনুযায়ী নৌকাটাকে আমরা এইভাবে রওনা দেওয়াবো, না এটা হচ্ছে ভি, অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, আলফাটা হচ্ছে 60 ডিগ্রি। তো নৌকাটাকে এখানে যাবে না, নৌকাটা যাবে লব্ধি বরাবর। এই যে প্যারালাল ডট করে টেনে দাও, এই হচ্ছে লব্ধি, লব্ধিটা গোলাপি দিয়ে আঁকি, এই হচ্ছে লব্ধি ডব্লিউ, নৌকাটা এখানে গেল। ওকে, এবার বলছে যে 1 কিলোমিটার আচ্ছা প্রস্থের নদী পার হতে কতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। নদীর প্রস্থ 1 কিলোমিটার, মানে ডি হচ্ছে 1 কিলোমিটার, এই পার হতে কতটুকু অনুভূমিক দূরত্ব। অনুভূমিক দূরত্ব বের করার জন্য এখান থেকে একটা লম্ব টেনে দিবা, এই যে লম্ব টেনে দিলাম, এই যে এখান থেকে, এই যে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে অনুভূমিক দূরত্ব এক্স, এই অনুভূমিক দূরত্বটা বের করতে বলছে। তো ভাই অনুভূমিক দূরত্ব কোন বেগ দিয়ে অতিক্রম করে, অনুভূমিক বেগ দিয়ে। তাহলে এক্স হচ্ছে আমরা জানি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, তাই না? তাহলে এখানে আমরা লিখবো ইউ প্লাস ভি কজ আলফা, টি হচ্ছে নদী পারের জন্য সময়, যেটা আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। বুঝতে পেরেছ? তাহলে ইউ কত, স্রোতের বেগ কত 5, প্লাস নৌকার বেগ হচ্ছে 1.12, কজ আলফা কত 60 ডিগ্রি, আর এখানে হবে যে কোনো সময় ডি হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর ভি কত 1.12 সাইন 60 ডিগ্রি, তাই না? আমাদের অ্যান্সারটা কিন্তু সেকেন্ডে আসবে। তোমাকে একটু কমেন্টে অ্যান্সারটা জানাতে পারো। আজকে এই পর্যন্তই থাকবে। নদী নৌকার অনেকগুলো অঙ্ক আছে এখানে, দেখো তোমাদেরকে আমি পড়াইছি, জাস্ট নদী নৌকার টপিকটা ক্লিয়ার করছি 15 নম্বর স্লাইড থেকে 26 নম্বর স্লাইড পর্যন্ত। 10টা কিন্তু নদী নৌকার অঙ্ক আছে, 10 রকমের। সেই 10 রকমের অঙ্ক নদী নৌকার যদি কেউ করো, তাহলে নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশনের, যেখানেই অ্যাডমিশন দাও, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যেখানেই অ্যাডমিশন দাও, সব জায়গার প্রস্তুতি কভার হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা পারবা, এটা তোমরা বুঝছো। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, টপিকটা অ্যানালাইসিস করো, রিডিং করো। নেক্সট শনিবার আমরা এই টপিকের উপর এই 10 রকমের ম্যাথ এবং কিছু বোর্ডের ম্যাথ সলভ করব। ওকে, আর একটা কথা সেটা হচ্ছে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা, যেহেতু এই ক্লাসটা সবার জন্য আমি নিচ্ছি। আর বন্ধুদেরকে বলবা ইয়াসিন ভাইয়ার সাইকেল 1-এ ঝটপট এনরোল করতে। কারণ এটা গুড নিউজ হলো এটাই যে আমি সিদ্ধান্ত নিয়েছি যারা নতুন যুক্ত হবা কলেজে ভর্তির পরে তাদের জন্য ভেক্টরের রিভিশন ক্লাস দিব, যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায় তোমার কাছে। কারণ ভেক্টর না পারলে তুমি অন্যান্য অধ্যায়গুলো বুঝতে পারবা না। এই কারণে ভেক্টর বোঝার জন্য ভেক্টরের রেকর্ড ক্লাসও থাকবেই, সাথে লাইভ ক্লাসও দিব, 4-5টা লাইভ ক্লাস দিব, এবং ওগুলো একটু রিভিশন টাইপের একটু বড় বড় ক্লাস হবে, ওইগুলোতে সব ক্লিয়ার হয়ে যাবে। সো টেনশনের কোনো কারণ নাই, ভাইয়া তোমাদের সাথে আছি, যা লাগবে সব পাবা সাইকেল 1-এ। তো সবাইকে নিয়ে সাইকেল 1-এ দলে দলে যোগ করো এবং সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, টাটা।